প্রিয় চিকিৎসকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ডক্টর শেখ ইমতিয়াজ আহমেদ। আজকে আপনাদের সাথে একটি অত্যন্ত নতুন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সেশনে আপনাদের সাথে আলোচনার জন্য এসেছি। আপনারা জেনে থাকবেন, ইতিমধ্যেই জেনে গেছেন আপনারা সবাই, যে আমাদের যে ডিপ্লোমা পরীক্ষা হচ্ছে সেটাতে SBA কোয়েশ্চেন অ্যাড করা হয়েছে। SBA কোয়েশ্চেন থাকবে 100টার মধ্যে 20টা SBA কোয়েশ্চেন থাকবে। তো এর থেকে ধারণা করা যাচ্ছে যে আমাদের যে সামনে রেসিডেন্সি পরীক্ষা হবে সেখানেও আমাদের এই SBA থাকবে। তো রেসিডেন্সিতে SBA থাকলে আমাদের SBA নিয়ে আলোচনা করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। তো সেই জন্যই আজকে আমাদের এই সেশন। আপনারা এর মধ্যে হয়তো আরো কয়েকটি সেশন পেয়েছেন অ্যানাটমির উপর SBA। আজকে আমরা অ্যাবডোমেনের SBA সেশন নিয়ে আলোচনা করব। অ্যাবডোমেন SBA করার জন্য অত্যন্ত চমৎকার একটা জায়গা। অ্যাবডোমেন থেকে আসলে যে কোনো কোয়েশ্চেন করার জন্য চমৎকার একটা জায়গা। তবে দেখা যায় যে মোস্ট অফ দ্য টাইম অ্যাবডোমেন থেকে খুব একটা প্রশ্ন তেমন করা হয় না, পরীক্ষা ইদানিং একটু কম আসতেছে। এটা হয়তো রেসিডেন্সিতে কম আসে, কিন্তু FCPS এ কখনোই কম আসে না, কারণ FCPS এর জন্য অ্যাবডোমেন হচ্ছে একটা ম্যাজিক বক্স ফর SBA। আর যেহেতু ধীরে ধীরে FCPS পরীক্ষা পুরোপুরি আলটিমেটলি দেখা যাবে SBA তে টার্ন হয়ে যাচ্ছে বা সুইচ হয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে দেখা যাবে অ্যাবডোমেন SBA এর জন্য একটা বিশাল বড় রোল প্লে করবে। তো চলেন কথা না বাড়িয়ে আজকে আমরা শুরু করি আমাদের অ্যাবডোমেন SBA সেশন ফর রেসিডেন্সি ব্যাচ। এই সেশনে আমরা কিছু সিনারিও আপনাদেরকে দেখাবো, কতগুলো প্রশ্নের সিনারিও দেখাবো যে একটা টপিক থেকে আসলে কিভাবে আসতে পারে, আর পাশাপাশি এক লাইনে কোনো কোশ্চেন যদি এক লাইনের কোশ্চেন হয়, কোনো সিনারিও দিয়ে না হয়, সেটাও কিভাবে আসতে পারে সেটাও দেখাবো, এবং সর্বশেষ আমাদের যে অ্যাবডোমেনের জন্য যে SBA আসার মতন যে জায়গাগুলো আছে সেগুলোর একটা সামারি আমরা দেখবো। তো চলুন শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন আজকে, A patient comes to the emergency department with hematemesis having duodenal ulcer. Which of the following artery may be the most common causes of bleeding? দেখেন, এখানে একটা সিনারিও দেওয়া হয়েছে। একজন পেশেন্ট ইমার্জেন্সি ডিপার্টমেন্টে এসেছে হেমাটেমেসিস নিয়ে, হ্যাভিং ডিউডেনাল আলসার। এখানে স্পেসিফিক্যালি উল্লেখ করে দিয়েছে যে কোন আর্টারি এখানে মোস্ট কমন কজ অফ ব্লিডিং। দেখেন, অ্যাবডোমেনে যেহেতু অনেক ধরনের আর্টারি আছে, আপনাকে সিনারিওগুলো এভাবেই দিবে যে কোনো একটা ইমার্জেন্সি ডিপার্টমেন্টে কোনো একটা পেশেন্ট এসেছে যে কোনো একটা কন্ডিশন নিয়ে, সেটা ডিউডেনাল আলসার হতে পারে অথবা কোনো একটা ইন্টারনাল ব্লিডিং নিয়েও আসতে পারে। এইভাবে সিনারিওগুলো আসবে। অথবা আপনার কোনো একটা সার্জারি হচ্ছে, সেই সার্জারিতে আপনার ব্লিডিং স্টার্ট হয়েছে, সার্জন কোনো একটা আর্টারি অ্যাক্সিডেন্টালি সেটা আপনার যদি ইনজুরি করে থাকে, সেই ক্ষেত্রে দেখা যাবে যে ব্লিডিং হচ্ছে। তো এখানে আপনাকে জানতে চাবে স্পেসিফিক্যালি যে কোন আর্টারির কারণে এই ব্লিডিংটা হচ্ছে। তাহলে এখানে দেখেন, এটা কোশ্চেন বলেছে হেমাটেমেসিস হ্যাভিং ডিউডেনাল আলসার মোস্ট কমন কজ অফ ব্লিডিং। তাহলে আপনাকে দেখতে হবে কোন অর্গানে আগে আপনার এখানে ইনজুরি। যেহেতু এখানে উল্লেখ করে দিয়েছে স্পেসিফিক্যালি ডিউডেনাল আলসার সাথে হেমাটেমেসিস, তো ডিউডেনামের সাথে মোস্ট কমন যে আর্টারিটা থাকে সেটাই হবে এখানে আনসার, বা সিঙ্গেল বেস্ট আনসার। তাহলে আমরা অপশনগুলো দেখি। লেফট গ্যাস্ট্রিক আর্টারি, গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি, লেফট গ্যাস্ট্রোএপিপ্লেক আর্টারি, স্প্লেনিক আর্টারি, সুপিরিয়র প্যানক্রিয়াটিক ডিউডেনাল আর্টারি। তো এখানে মোস্ট কমন আর্টারি হচ্ছে গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি, কারণ গ্যাস্ট্রোডিউডেনালি একমাত্র ডিউডেনাল আলসারের ক্ষেত্রে মোস্ট কমন কজ অফ ব্লিডিং। তাহলে এটার অ্যান্সার হবে গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি। এই দেখেন আমাদের ছবিটা, এই ছবিটার দিকে যদি আপনারা লক্ষ্য করেন, দেখেন এটা হচ্ছে স্টমাক, এটা হচ্ছে ফার্স্ট পার্ট অফ ডিউডেনাম। ফার্স্ট পার্ট অফ ডিউডেনামের ক্ষেত্রে দেখেন মোস্ট কমন আর্টারি হচ্ছে আমাদের এই গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি। এই গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি হচ্ছে আমাদের এই যে গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি, এটা হচ্ছে আমাদের এই যে এই আর্টারিটা, এই যে এই আর্টারিটা দেখতে পাচ্ছেন, এই আর্টারিটা হচ্ছে আমাদের গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি। তাহলে এই গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারিটা হচ্ছে আমাদের মোস্ট কমন কজ অফ ব্লিডিং ইন কেস অফ ডিউডেনাল আলসার। এখন যদি আপনাকে বলতো এখানে যে গ্যাস্ট্রিক আলসার নিয়ে এসেছে একটা পেশেন্ট, সেম কন্ডিশন, শুধুমাত্র হেমাটেমেসিস নিয়ে এসেছে, সবকিছু ঠিক আছে, শুধুমাত্র বলে দিয়েছে ডিউডেনাল আলসারের জায়গায় গ্যাস্ট্রিক আলসার নিয়ে এসেছে। এই ডিউডেনাল আলসারের জায়গায় আমাদের গ্যাস্ট্রিক আলসার নিয়ে এসেছে যদি বলতো, তাহলে এখানে আমাদের মোস্ট কমন কজ অফ ব্লিডিং হতো লেফট গ্যাস্ট্রিক আর্টারি। আসুন ছবিটা দেখি আমরা, এই যে আমাদের লেফট গ্যাস্ট্রিক আর্টারি। তাহলে আমাদের দুইটা জিনিস আমরা পেলাম। আমাদের কমন আলসার হচ্ছে দুইটা, একটা হচ্ছে ডিউডেনাল আলসার আর একটা হচ্ছে গ্যাস্ট্রিক আলসার। এর মধ্যে মোস্ট কমন হচ্ছে ডিউডেনাল আলসার। যদি ডিউডেনাল আলসার পরীক্ষা উল্লেখ থাকে তাহলে আপনারা অ্যান্সার করবেন গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি, আর যদি গ্যাস্ট্রিক আলসার উল্লেখ করা থাকে তাহলে আপনারা অ্যান্সার করবেন লেফট গ্যাস্ট্রিক আর্টারি। আর যদি কোনো কিছু উল্লেখ করা না থাকে, যদি বলা থাকে পেপটিক আলসার ডিজিজ, তিনটা কন্ডিশন হতে পারে, গ্যাস্ট্রিক আলসার বলতে পারে, ডিউডেনাল আলসার বলতে পারে, পেপটিক আলসার ডিজিজ বলতে পারে। যদি পেপটিক আলসার ডিজিজ বলে তাহলে অবশ্যই অ্যান্সার করবেন গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি, কারণ ইউজুয়ালি মোস্ট কমন আলসার হচ্ছে আমাদের গ্যাস্ট্রোডিউডেনাল আলসার। তো সেটা যদি পেপটিক আলসার ডিজিজ হিসেবে বলে, সাধারণত পেপটিক আলসার ডিজিজ বলতে ডিউডেনাল আলসারকেই বোঝায়। তো যদি পরীক্ষায় পেপটিক আলসার ডিজিজ আসে তাহলে আপনারা গ্যাস্ট্রোডিউডেনাল আলসার আর্টারি অ্যান্সার দিবেন। নেক্সট কোশ্চেন দেখেন, একটা বললাম আমরা সিনারিও, এখন হচ্ছে আমাদের একটা সিঙ্গেল লাইনের কোশ্চেন। ইউজুয়ালি সিঙ্গেল লাইনের
কোশ্চেন যদি আসে কোনোটা পরীক্ষায়, তাহলে সেটা আসবে কোনো কিছুর ব্রাঞ্চ, কোনো কিছুর ডিভিশন, বা কোনো কিছুর অ্যান্টেরিয়র রিলেশন, পোস্টেরিয়র রিলেশন, এই ধরনের কোনো কিছু আসবে। যদি সিঙ্গেল লাইনের কোশ্চেন আসে, বা কোনটা ডেরিভেটিভস, ধরেন ভেন্ট্রাল মেসোগ্যাস্ট্রিয়ামের ডেরিভেটিভস কি, ডরসাল মেসোগ্যাস্ট্রিয়ামের ডেরিভেটিভস কোনটা নয়, এরকম স্পেসিফিক্যালি উল্লেখ করে আসবে। বা অ্যান্টেরিয়র ডিভিশন, পোস্টেরিয়র ডিভিশন, বা আপনার আসতে পারে হলো ডিরেক্ট ব্রাঞ্চ অফ অ্যাবডোমিনাল অ্যাওর্টা, মানে এইভাবে কোশ্চেনগুলো আসবে। কোনো একটা সিনারিও দিয়েও আসে যদি, তাহলে আপনাকে আলটিমেটলি ঘুরে ফিরে মানে যে কোনো একটা স্পেসিফিক অ্যান্সার জানতে চাবে, সেটা স্পেসিফিক ব্রাঞ্চ হতে পারে, স্পেসিফিক ডিভিশন হতে পারে, অথবা স্পেসিফিক কোনো রিলেশন হতে পারে। তো এখানে দেখেন সিঙ্গেল লাইনের কোশ্চেন আমাদেরকে কি বলছে, যে অ্যান্টেরিয়র ডিভিশন অফ ইন্টারনাল আইলিয়াক আর্টারি ইন ফিমেল। আচ্ছা, ইন্টারনাল আইলিয়াক আর্টারির ক্ষেত্রে আমি দুটো কথা বলে রাখি, যে ইন্টারনাল আইলিয়াক আর্টারি যেটা আছে সেটা মেলের ক্ষেত্রে অ্যান্টেরিয়রলি 6টা ডিভিশনে ডিভাইডেড হয়, আর ফিমেলের ক্ষেত্রে 7টা ডিভিশনে ডিভাইডেড হয়, মানে ফিমেলের ক্ষেত্রে একটা এক্সট্রা আপনার ডিভিশন দেয়। এখানে উল্লেখ করে দিল যে অ্যান্টেরিয়র ডিভিশন অফ ইন্টারনাল আইলিয়াক আর্টারি ইন ফিমেল, সেটা কি হতে পারে? দেখেন, সুপিরিয়র গ্লুটিয়াল আর্টারি, লাম্বার আর্টারি, অবটুরেটর আর্টারি, ইলিও লাম্বার আর্টারি, ল্যাটারাল সেক্টরাল আর্টারি। চলেন আমরা একটু একটা ছবি দেখি। একটা ছবি দেখে আমাদের দুটো ছবি, একটা ডিভিশনের আর একটা হচ্ছে ফিগার, তাহলে দেখলে আমাদের জন্য ইজি হয়ে যাবে। দেখেন, ডিভিশন এন্ড ব্রাঞ্চেস অফ ইন্টারনাল আইলিয়াক আর্টারি, এর মধ্যে দেখেন আপনি অ্যান্টেরিয়র ডিভিশনে অনেকগুলো ব্রাঞ্চ দেওয়া আছে, যেমন আম্বিলিকাল আর্টারি, অবটুরেটর আর্টারি, ইউটেরাইন আর্টারি, ইনফিরিয়র ভেসিকাল আর্টারি in case of male আর inferior vaginal artery in case of female, middle rectal artery, internal pudendal artery, inferior gluteal artery। তাহলে এই যে umbilical, obturator, inferior vesical বা inferior vaginal, middle rectal, internal pudendal, inferior gluteal, এই 6টা হচ্ছে কমন ব্রাঞ্চ। এক্সট্রা একটা ব্রাঞ্চ হচ্ছে, সেটা হচ্ছে ইউটেরাইন আর্টারি। ইউটেরাইন আর্টারিটাই হচ্ছে অ্যান্টেরিয়র ডিভিশনের একমাত্র ব্রাঞ্চ, যেটা এক্সট্রা ব্রাঞ্চ, যেটা সে ফিমেলের ক্ষেত্রে। আর পোস্টেরিয়র ব্রাঞ্চ হচ্ছে ইলিও লাম্বার, ল্যাটারাল সেক্টরাল, সুপিরিয়র গ্লুটিয়াল। তাহলে চলেন দেখি আমরা কি কি আছে। দেখেন, সুপিরিয়র গ্লুটিয়াল আর্টারি, লাম্বার আর্টারি, অবটুরেটর আর্টারি, ইলিও লাম্বার আর্টারি, ল্যাটারাল সেক্টরাল আর্টারি। তাহলে এখন এই জায়গাতে যদি স্পেসিফিক্যালি উল্লেখ করা যায়, আমাদের ব্রাঞ্চটা ভুল আছে, এটা অবটুরেটর না, এটা ইউটেরাইন আর্টারি হবে। এই অপশনটা হবে আমাদের ইউটেরাইন আর্টারি। আচ্ছা, তাহলে এখন অ্যান্টেরিয়র ডিভিশন অফ ইন্টারনাল আইলিয়াক আর্টারি ইন ফিমেল, এখানে ব্রাঞ্চটা হবে, এখানে যে আমাদের অবটুরেটর আর্টারি দেওয়া আছে, এটা একটু ভুল হয়েছে, এটা অবটুরেটর না, এটা ইউটেরাইন আর্টারি হবে। যদি স্পেসিফিক্যালি অ্যান্টেরিয়র ডিভিশন অফ ইন্টারনাল আইলিয়াক আর্টারি ইন কেস অফ ফিমেল জানতে চায়, যদি উল্লেখ করে দেয়, তাহলে আপনার ব্রাঞ্চ হবে ইউটেরাইন আর্টারি। এমনিতে অ্যান্সার ঠিক আছে, অ্যান্টেরিয়র ডিভিশন অফ ইন্টারনাল আইলিয়াক আর্টারি এখানে কোনটা, যদি উল্লেখ করে যে অ্যান্টেরিয়র ডিভিশন অফ ইন্টারনাল আইলিয়াক আর্টারি যদি বলতো ইন ফিমেল, যদি উল্লেখ না করতো, তাহলে সেক্ষেত্রে আমাদের অবটুরেটর আর্টারি অ্যান্সারটা ট্রু হতো। কিন্তু যেহেতু আমাদের ফিমেল উল্লেখ করে দিয়েছে, এটা হবে ইউটেরাইন আর্টারি। এটা হবে ইউটেরাইন আর্টারি। এই অপশনটা হবে ইউটেরাইন আর্টারি, এটা অবটুরেটর না, এখানে ইউটেরাইন আর্টারি হবে। যদি অ্যান্টেরিয়র ডিভিশন অফ ইন্টারনাল আইলিয়াক আর্টারি ইন কেস অফ ফিমেল বলে, তাহলে আমরা অ্যান্সার করব ইউটেরাইন আর্টারি। এবং ইউটেরাইন আর্টারি একমাত্র এক্সট্রা একটা আর্টারি, যেটা ইন কেস অফ ফিমেল আমরা ইন্টারনাল আইলিয়াক আর্টারির অ্যান্টেরিয়র ডিভিশনে পাই। আর ইলিও লাম্বার, ল্যাটারাল সেক্টরাল, সুপিরিয়র গ্লুটিয়াল, এগুলো সব হচ্ছে আমাদের পোস্টেরিয়র ডিভিশনের আর্টারি। অ্যান্টেরিয়র ডিভিশনের ক্ষেত্রে স্পেসিফিক্যালি আমাদের ইউটেরাইন আর্টারি হচ্ছে ইন কেস অফ ফিমেল শুধুমাত্র একটা স্পেসিফিক আর্টারি। দেখেন একটা ছবি, এটা হচ্ছে ইন্টারনাল আইলিয়াক আর্টারি, এটা হচ্ছে ইন্টারনাল আইলিয়াক আর্টারির আপনার অ্যান্টেরিয়র ডিভিশনের ব্রাঞ্চ, আর এটা হচ্ছে ইন্টারনাল আইলিয়াক আর্টারির আপনার পোস্টেরিয়র ডিভিশনের ব্রাঞ্চ। এই যে পোস্টেরিয়র ডিভিশনের সুপিরিয়র গ্লুটিয়াল, ল্যাটারাল সেক্টরাল আর ইলিও লাম্বার আর্টারি। এখান থেকে যেহেতু আমাদের ব্লাড ভেসেলের কথা আসছে, আমরা ব্লাড ভেসেল থেকে আরো কিছু জিনিস করবো। সেটা হচ্ছে এই যে একটা ব্রাঞ্চ, এই ব্রাঞ্চটা হচ্ছে আমাদের অ্যাবডোমিনাল অ্যাওর্টার ব্রাঞ্চ। যদি আপনারা যদি আমাদের লেকচার ক্লাস করে থাকেন, তাহলে হয়তো পাবেন যে আমরা লেকচার ক্লাসের সময় বলেছিলাম যে অ্যাবডোমিনাল অ্যাওর্টার কিছু ব্রাঞ্চ থাকে। তো পরীক্ষায় আপনাকে অ্যাবডোমিনাল অ্যাওর্টার যদি কখনো প্রশ্ন আসে, সেটা আসলে ডিরেক্ট ব্রাঞ্চ কোনটা সেটা আসতে পারে। এবং স্পেসিফিক্যালি ডিরেক্ট ব্রাঞ্চের মধ্যে আমাদের যে ল্যাটারাল ব্রাঞ্চগুলো আসে, এই ল্যাটারাল ব্রাঞ্চগুলো নিয়ে প্রায় পরীক্ষা আসে, যে ল্যাটারাল ব্রাঞ্চ কোনটা, মানে ডিরেক্ট ব্রাঞ্চ কোনটা। ডিরেক্ট ব্রাঞ্চের তখন এই অপশনের মধ্যে ইনফিরিয়র ফ্রেনিক আর্টারি, মিডল সুপ্রারেনাল আর্টারি, রেনাল আর্টারি, গোনাডাল আর্টারি, এগুলো থাকে। কারণ এই জিনিসগুলো নিয়ে কনফিউশন হয় অনেক ক্ষেত্রেই। আমরা এই মিডল সুপ্রারেনাল আর্টারির ক্ষেত্রে মিডল কথাটাকে আমরা বাদ দিয়েছি, আমরা ভাবি যে সুপ্রারেনাল আর্টারি দেওয়া আছে, সেটা একটু না। সুপ্রারেনাল আর্টারি শুধুমাত্র মিডল সুপ্রারেনাল আর্টারিটা হচ্ছে আমাদের অ্যাবডোমিনাল অ্যাওর্টার ল্যাটারাল ডিরেক্ট ব্রাঞ্চ। আর এই যে ভেন্ট্রাল তিনটা ব্রাঞ্চ আছে, এই ভেন্ট্রাল তিনটা ব্রাঞ্চ, সিলিয়াক ট্রাঙ্ক, সুপিরিয়র মেসেন্টারিক আর্টারি আর ইনফিরিয়র মেসেন্টারিক আর্টারি, এই তিনটা হচ্ছে আমাদের আনপেয়ার্ড ভেন্ট্রাল ব্রাঞ্চ বা আনপেয়ার্ড ব্রাঞ্চ অফ অ্যাবডোমিনাল অ্যাওর্টা। এই তিনটাও ডিরেক্ট ব্রাঞ্চ, কিন্তু এই তিনটা হচ্ছে আনপেয়ার্ড ব্রাঞ্চ। আর বাকিগুলো যেগুলো আছে, এই যে টার্মিনাল, ডরসাল, ল্যাটারাল, এই সবগুলো হচ্ছে আমাদের পেয়ার্ড ব্রাঞ্চ, জোড়ায় জোড়ায় থাকে।
তাহলে এখান থেকে আপনাদের এই ব্রাঞ্চ থেকে যদি পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে আসবে হলো ডিরেক্ট ব্রাঞ্চ কোনটা, এই সবগুলাই ডিরেক্ট ব্রাঞ্চ, তবে পরীক্ষায় মোস্ট কমনলি আসে ল্যাটারাল ব্রাঞ্চগুলো, অপশন এম। আর যদি আরেকটা প্রশ্ন আপনাকে করতে পারে যে একটা পার্সন আপনার কাছে আসলো হসপিটালে, তার কিছুদিন তার মানে কয়েকদিন যাবত তার পেটের মধ্যে ব্যথা, এপিগ্যাস্ট্রিক রিজিয়নে ব্যথা হচ্ছে, সাথে একটু ভমিটিং আছে, নজিয়া আছে, আর কোনো সাইন সিম্পটম নেই। তো আসার পর আপনি যখন অ্যাবডোমেন এক্সামিনেশন করতে গেলেন, আপনি একটা এপিগ্যাস্ট্রিক পালসেশন পেলেন। এই যে এপিগ্যাস্ট্রিক আপনি পালসেশন পেলেন, এটা কোন আর্টারির পালসেশন পেলেন, বা কোন আর্টারির কারণে এখানে আপনি, বা কোন স্ট্রাকচারের কারণে আপনি পালপিটেশনটা পাচ্ছেন, এই পালসেশন পাচ্ছেন। এটা হচ্ছে সাধারণত যখন কোনো এপিগ্যাস্ট্রিক পালসেশন আমরা এক্সামিনেশনে পাই, আমরা সেখানে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস হিসেবে ধরে নিই যে সেটা হচ্ছে অ্যানিউরিজম, কোনো একটা অ্যানিউরিজমের কারণে হচ্ছে। আর এপিগ্যাস্ট্রিক রিজিয়নে যেহেতু সেটা হবে অ্যাবডোমিনাল অ্যাওর্টার অ্যানিউরিজম। এখন পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে অ্যাবডোমিনাল অ্যাওর্টার যে অ্যানিউরিজম হচ্ছে বা অ্যাওর্টিক অ্যানিউরিজমটা হচ্ছে, এটা মোস্ট কমন অরিজিনটা কোন জায়গায়? অ্যাবডোমিনাল অ্যাওর্টা তো অনেক লম্বা একটা জিনিস, প্রায় 10 থেকে 14 সেন্টিমিটার একটা স্ট্রাকচার। তো এই 10 থেকে 14 সেন্টিমিটার মধ্যে কোথায় এই অ্যাবডোমিনাল অ্যাওর্টিক অ্যানিউরিজমটার অরিজিন? তাহলে এই অ্যাবডোমিনাল অ্যাওর্টার মধ্যে যে অ্যাওর্টিক অ্যানিউরিজম হয় সেটা যদি আপনি অরিজিন জানতে চান, সেই অরিজিনটা হচ্ছে বিলো দ্য অরিজিন অফ রেনাল আর্টারি। মানে আমরা এই যে দ্য ল্যাটারাল ব্রাঞ্চ পেয়েছি, অ্যাবডোমিনাল অ্যাওর্টার ল্যাটারাল ব্রাঞ্চ হচ্ছে রেনাল আর্টারি, যেটা L4 ভার্টিব্রাল লেভেলে আপনার স্টার্ট হয়। তো এই যে রেনাল আর্টারির যে অরিজিন, সেই অরিজিনের নিচে আপনার অ্যাবডোমিনাল অ্যাওর্টিক অ্যানিউরিজমটা শুরু হয় বা স্টার্ট হয়, বা ওইখানেই প্রডিউস হয়, যে কারণে আমরা ওইখানে পালপেশনটা পাই। তাহলে এখান থেকে আমরা অ্যাবডোমিনাল অ্যাওর্টা থেকে তিনটা জিনিস জানলাম, যে তার ভেন্ট্রাল ব্রাঞ্চ হচ্ছে একটা আনপেয়ার্ড ব্রাঞ্চ, এই সবগুলাই হচ্ছে তার ডিরেক্ট ব্রাঞ্চ, কিন্তু পরীক্ষায় আসে ল্যাটারাল ব্রাঞ্চ থেকে। আর অ্যাবডোমিনাল অ্যাওর্টিক অ্যানিউরিজমের মোস্ট কমন সাইট হচ্ছে আমাদের বিলো দ্য অরিজিন অফ রেনাল আর্টারি। নেক্সট কোশ্চেন দেখেন, সুপিরিয়র মেসেন্টারিক আর্টারি, ইনফেরিয়র মেসেন্টারিক আর্টারি, এখান থেকে অ্যাকচুয়ালি কি আসতে পারে? এই পার্থক্যটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই পার্থক্য থেকে যেখানে আপনার কোশ্চেনটা আসবে সেটা হচ্ছে ইনফেরিয়র মেসেন্টারিক আর্টারি থেকে। ইনফেরিয়র মেসেন্টারিক আর্টারি থেকে আপনার প্রশ্ন আসবে, ইনফেরিয়র মেসেন্টারিক আর্টারির যে ব্রাঞ্চ আছে সুপিরিয়র রেক্টাল আর্টারি, এইটাই এখানকার পরীক্ষার প্রশ্ন। সিঙ্গেল বেস্ট কোশ্চেন হিসেবে কি আসতে পারে? অ্যাবাভ দ্য পেকটিনেট লাইন কোন আর্টারি আপনার রেক্টাম এবং অ্যানাল ক্যানালকে সাপ্লাই দেয়? সেটা হচ্ছে সুপিরিয়র রেক্টাল আর্টারি। অ্যাবাভ দ্য পেকটিনেট লাইন সুপিরিয়র রেক্টাল আর্টারি আপনার রেক্টাম এবং অ্যানাল ক্যানালকে সাপ্লাই দেয়। তাহলে প্রশ্ন আসতে পারে বিলো দ্য পেকটিনেট লাইন কে সাপ্লাই দেবে? বিলো দ্য পেকটিনেট লাইন সাপ্লাই দেবে ইনফেরিয়র রেক্টাল আর্টারি। এখন পরীক্ষায় প্রশ্নটা এভাবে আসতে পারে যে বিলো দ্য পেকটিনেট লাইন ইনফেরিয়র রেক্টাল আর্টারি সাপ্লাইজ দ্য অ্যানাল ক্যানাল। তাহলে ইনফেরিয়র রেক্টাল আর্টারি কার ব্রাঞ্চ? এটা পরীক্ষায় আসতে পারে। ইনফেরিয়র রেক্টাল আর্টারি হচ্ছে ইন্টারনাল পুডেন্টাল আর্টারি ব্রাঞ্চ। এটা SBA হিসেবে একবার পরীক্ষায় আসছিল FCPS এ। তো আপনাদের রেসিডেন্সিতেও এটা আসতে পারে। তাহলে আপনারা যখন আপনাদের শীটে মেসেন্টারিক আর্টারির যে এই দুইটা সুপিরিয়র আর ইনফেরিয়র মেসেন্টারিক আর্টারির ব্রাঞ্চ যখন পড়বেন, ব্রাঞ্চের মধ্যে সুপিরিয়র রেক্টাল আর্টারি আর ইনফেরিয়র রেক্টাল আর্টারি এই দুইটা জিনিস পড়বেন। অ্যাবাভ দ্য পেকটিনেট লাইন দিয়ে সুপিরিয়র রেক্টাল আর্টারি, বিলো দ্য পেকটিনেট লাইন দিয়ে ইনফেরিয়র রেক্টাল আর্টারি। পোর্টাল ভেইন, পোর্টাল ভেইন থেকে আপনাদের কি প্রশ্ন হতে পারে? দেখেন, পোর্টাল ভেইন থেকে আপনাদের দুইভাবে প্রশ্ন হতে পারে। এক, এই যে আমাদের লাল কালিতে লেখা যে প্যারাটা আছে, এটা আপনাদের শীটের মধ্যেই আছে, শীটে দেখতে পারবেন পোর্টাল ভেইন যে জায়গাটা আছে সেখানে। এই যে পোর্টাল ভেইন আপনার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। এখানে কয়টা জিনিস প্রশ্ন আসতে পারে দেখেন। এক, ফার্স্ট কোশ্চেন আসতে পারে যে তার ফরমেশন নিয়ে। এখন পরীক্ষায় প্রশ্ন আসতে পারে পোর্টাল ভেইন ইজ ফর্ম বাই দ্য ইউনিয়ন অফ স্প্লিনিক ভেইন এন্ড, তারপর একটা ডেশ দিয়ে পাঁচটা অপশন দিয়ে দিতে পারে, ইনফেরিয়র মেসেন্টারিক ভেইন, সুপিরিয়র মেসেন্টারিক ভেইন, রেনাল ভেইন, হেপাটিক ভেইন, অনেক কিছু আসতে পারে। পোর্টাল ভেইন ফরমেশন হয় দুইটা ভেইন দিয়ে, একটা হচ্ছে স্প্লিনিক ভেইন আর সুপিরিয়র মেসেন্টারিক ভেইন। তাহলে এটা একটা আপনার SBA এর অপশন হিসেবে আসতে পারে যদি সিঙ্গেল লাইন কোশ্চেন হিসেবে আসে। আরেকটা সিঙ্গেল লাইন কোশ্চেন আসতে পারে যে কোন ভার্টিব্রাল লেভেলে হয়, সেটা হবে L2 ভার্টিব্রাল লেভেল। আরেকটা প্রশ্ন আসতে পারে কার পিছনে, বিহাইন্ড দ্য নেক অফ প্যানক্রিয়াসের পিছনে। আরেকটা কোশ্চেন আসতে পারে যে এটা কোথায় অবস্থান করে, লাইস উইদিন দ্য রাইট ফ্রি মার্জিন অফ লেজার সেক। আরেকটা প্রশ্ন হচ্ছে এর কোনো ভালভ নেই। এখন পরীক্ষায় আপনার প্রশ্ন আসতে পারে, এগুলো হলো সিঙ্গেল লাইন কোশ্চেন হিসেবে। আর যদি আপনার একটা সিনারিও দিয়ে আসে, ধরেন কোন একটা সার্জন নেক অফ দ্য প্যানক্রিয়াস বা প্যানক্রিয়াটিক হুইপলস অপারেশন করতেছে বা প্যানক্রিয়াটিক সার্জারি করতেছে, তো সার্জারি করতে গিয়ে কোন একটা কারণে সে প্যানক্রিয়াসের নেকের পিছনে কোন একটা স্ট্রাকচারকে ইনজুর করে ফেলছে, দেখলো যে সাথে সাথে অপারেটিভ ফিল্ডটা ব্লাড দিয়ে ফিল আপ হয়ে গেছে। তো এই যে আপনাকে উল্লেখ করে দিল প্যানক্রিয়াসের নেকের পিছনে সে কোন একটা স্ট্রাকচারকে ইনজুর করছে, তখনই আপনার বুঝে যেতে হবে যে সে প্যানক্রিয়াসের নেকের পিছনে কোন ভেসেলটা আছে সেটা সম্পর্কে জানতে চাইছে। সেটা যদি হয় তাহলে হবে আপনার প্যানক্রিয়াসের নেকের পিছনে থাকে পোর্টাল ভেইন, তাহলে সে পোর্টাল ভেইনকে প্রিক করেছে। এই কারণে তার পোস্ট অপারেটিভ অপারেটিভ ফিল্ডে ব্লিডিং হয়ে গেছে। পোর্টো ক্যাভাল সিস্টেম থেকে কোয়েশ্চেন করার মতন অনেক জায়গা আছে। দেখেন, পোর্টো ক্যাভাল সিস্টেমে একসময় শুধুমাত্র আমরা বলতাম যে ইম্পর্টেন্ট সাইটগুলোর নাম মনে রাখবেন, যে অ্যাবডোমিনাল পার্ট অফ ইসোফেগাস, আমবিলিকাস, বেয়ার এরিয়া অফ লিভার, পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, অ্যানাল ক্যানাল। এখন এই সবগুলোতে আপনার সিঙ্গেল বেস্ট কোশ্চেন করা সম্ভব। কিভাবে করা সম্ভব? যে the portocaval system in abdominal part of esophagus is formed by portal left gastric vein with systemic azygous and hemiazygous vein.
তাহলে যে কোনো একটা দিয়ে দিতে পারে। হয় বলতে পারে যে পোর্টাল লেফট গ্যাস্ট্রিক ভেইন আছে, তাহলে সিস্টেমিক থেকে কোন ভেইন আসতেছে, অ্যাজাইগাস হেমিঅ্যাজাইগাস ভেইন। আম্বেলিকাসের ক্ষেত্রে বলতে পারে যে সিস্টেমিক থেকে আসছে এপিগ্যাস্ট্রিক ভেইন, তাহলে পোর্টাল সাইড থেকে কোন ভেইন আসছে, প্যারা আম্বেলিকাল ভেইন। সেম বেয়ার এরিয়া অফ লিভারের ক্ষেত্রে, পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের ক্ষেত্রে, অ্যানাল ক্যানালের ক্ষেত্রে সবগুলাতে হয় যে কোনো একটা অপশন দিয়ে দেবে। হয় কোশ্চেন উল্লেখ থাকবে যে পোর্টাল ভেইন এটা দেওয়া আছে, সিস্টেমিক ভেইন কোনটা হবে, অথবা উল্লেখ করে দেওয়া হবে সিস্টেমিক ভেইন এটা আছে, পোর্টাল ভেইন কোনটা হবে। তো এই ছিল পোর্টাল ভেইন থেকে কি কি আপনার সিঙ্গেল বেস্ট কোশ্চেন আসতে পারে। নেক্সট কোশ্চেন আমাদের, এটা একটা সিঙ্গেল লাইন কোশ্চেন। লিভার মেইনটেইন ইটস পজিশন। আমাদের যে অ্যাবডোমিনের সবচেয়ে বা বডির সবচেয়ে বড় গ্ল্যান্ড হচ্ছে লিভার। লিভার তার পজিশন কিভাবে মেইনটেইন করে, এটাই হচ্ছে সেখানে জানার বিষয়। দেখেন এখানে অনেক কিছু আছে, হেপাটিক ভেইন উইথ ইনফেরিয়র ভেনা কাভা, পোর্টাল ভেইন, হেপাটিক লিগামেন্ট, হেপাটিক আর্টারি, অ্যাওর্টা। এখানে রাইট আনসার হচ্ছে হেপাটিক ভেইন উইথ ইনফেরিয়র ভেনা কাভা। কেন হেপাটিক ভেইন উইথ ইনফেরিয়র ভেনা কাভা? সাধারণত আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক থেকে যত ব্লাড আসে সেটা পোর্টাল ভেইনের মাধ্যমে ড্রেন করে লিভার। পোর্টাল ভেইন আমাদের পুরো ডাইজেস্টিভ ট্র্যাক থেকে লিভারে ব্লাড নিয়ে যায়। লিভারে সেই ব্লাডটা ইউজ হওয়ার পর সেই ব্লাডটা ড্রেন হয় হেপাটিক ভেইনের মাধ্যমে। এখন হেপাটিক ভেইন আছে প্রায় আপনার অনেকগুলো, প্রায় 6টা হেপাটিক ভেইন আছে, 2 সেটস অফ হেপাটিক ভেইন, প্রত্যেকটা সেটে 3টা করে হেপাটিক ভেইন আছে। তো এই 6টা হেপাটিক ভেইন বা 2 সেটস অফ হেপাটিক ভেইন পুরো লিভার থেকে আপনার ব্লাড নিয়ে যায় ইনফেরিয়র ভেনা কাভাতে। তাহলে এতগুলো বড় বড় স্ট্রাকচার যখন ইনফেরিয়র ভেনা, 6টা স্ট্রাকচার ইনফেরিয়র ভেনা কাভা থেকে ড্রেন করতেছে, ড্রেন করার মানে হচ্ছে যে 6টা জিনিস দিয়ে সেই ইনফেরিয়র ভেনা কাভার সাথে অ্যাটাচড হয়ে থাকতেছে। ইনফেরিয়র ভেনা কাভা হচ্ছে একটা নন মোবাইল স্ট্রাকচার, ফিক্সড হয়ে দাঁড়িয়ে আছে, একটা বিমের মতো, একটা খাম্বার মতন এরকম। এই ধরনের একটা ইনফেরিয়র ভেনা কাভা এভাবে দাঁড়িয়ে আছে। এই হচ্ছে আমার লিভার, লিভার থেকে ধরেন এরকম 6টা ভেইন আপনার ইনফেরিয়র ভেনা কাভা থেকে অ্যাটাচড হয়েছে। তাহলে এরকম 6টা জিনিস যদি একটা স্ট্রাকচারকে ধরে রাখে, তাহলে পজিশন তো কার দ্বারা মেনটেন হবে? এই 6টা স্ট্রাকচারের দ্বারা, হেপাটিক ভেইন উইথ ইনফেরিয়র ভেনা কাভা, এর মাধ্যমে আমাদের স্ট্রাকচারটা মেনটেন হবে বা লিভারের পজিশন মেনটেন হবে। এই জন্য আমাদের এখানে মেইন অ্যান্সার হচ্ছে হেপাটিক ভেইন উইথ ইনফেরিয়র ভেনা কাভা। দেখেন কিছু কিছু ফ্যাক্টরস আছে কিপিং লিভার ইন পজিশন। কি কি? হেপাটিক ভেইন, ইনফেরিয়র ভেনা কাভা, ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেসার, লিগামেন্টস অফ লিভার। এখন দেখেন মেইন জিনিস হচ্ছে হেপাটিক ভেইন উইথ ইনফেরিয়র ভেনা কাভা। আর কিছু লিগামেন্টস এর কথা বলা হয়েছিল। লিগামেন্টস দেখবেন দুই ধরনের লিগামেন্টস থাকে লিভারে, একটা হচ্ছে ফলস লিগামেন্ট আর একটা ট্রু লিগামেন্ট। ট্রু লিগামেন্ট দুইটাই, লিগামেন্টাম ভেনোসাম। আর ফলস লিগামেন্ট গুলো হচ্ছে প্যালসিফর্ম লিগামেন্ট, রাউন্ড লিগামেন্ট অফ লিভার, ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, করোনারি লিগামেন্ট, হেপাটোগ্যাস্ট্রিক লিগামেন্ট আর হেপাটোডিউটেনাল লিগামেন্ট। তাহলে এগুলো হচ্ছে ফলস লিগামেন্ট। তো লিগামেন্টস গুলো যেমন কাজ করে লিভারকে পজিশনে রাখার জন্য, তবে মেইন কাজ করে হচ্ছে আপনার হেপাটিক ভেইন আর ইনফেরিয়র ভেনা কাভা। আর যদি পরীক্ষায় হেপাটিক ভেইন উইথ ইনফেরিয়র ভেনা কাভা না দিয়ে শুধুমাত্র দেখা যায় যে এসবিএ হিসেবে যদি থাকে যে হেপাটিক ভেইন, ইনফেরিয়র ভেনা কাভা, ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেসার, লিগামেন্টস অফ লিভার, হাবিজাবি আর অনেক কিছু দেওয়া থাকলো, স্পেসিফিক্যালি যদি থাকে তাহলে শুধুমাত্র বলবেন হেপাটিক ভেইন। হেপাটিক ভেইন হবে ফার্স্ট আনসার। এটাও একটা সিঙ্গেল লাইনের কোশ্চেন। রেগুলেশন অফ বাইল অকার্স কন্ট্রোলড বাই। দেখেন এখানে আমার যে বাইল সিক্রেশন হয়, এই বাইল সিক্রেশনটা কার মাধ্যমে রেগুলেশন হয় বা কন্ট্রোল হয়? এখানে আমাদের কতগুলো স্ফিংটারের কথা উল্লেখ করা আছে। স্ফিংটার অফ ওডি, স্ফিংটার অফ বয়ডেন, স্ফিংটার অফ উইটসাং, কমন বাইল ডাক্ট, স্ফিংটার অফ সান্টোরিন, অনেক কিছুর কথা উল্লেখ করা আছে। তো স্পেসিফিক্যালি যদি মানে মেইন যে বড় ডাক্টের মাধ্যমে আমাদের বাইল সিক্রেশন হয় সেটা হচ্ছে এইটা, আমাদের এই আমাদের দুইটা ডাক্টের মাধ্যমে, কমন বাইল ডাক্ট আর হচ্ছে মেইন প্যানক্রিয়াটিক ডাক্টের মাধ্যমে। তারা এসে এই আপনার ফর্মেশন করে হেপাটো প্যানক্রিয়াটিক অ্যাম্পুলা অফ ব্যাটার, যেটা ওপেন করে মেজর ডিউডেনাল পেপিলাতে। এখন এখানে মেইনলি আমাদের এই জিনিসটা কন্ট্রোল করে। দেখেন আমাদের লাস্ট এই যে দুইটা ডাক্ট আসতেছে, একটা আসতেছে বাইল ডাক্ট আর একটা আসতেছে আমাদের মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট, এই দুইজন মিলে একটা বিশাল বড় ডাক্ট ফর্মেশন করতেছে, সেটা হচ্ছে আমাদের হেপাটো প্যানক্রিয়াটিক অ্যাম্পুলা অফ ব্যাটার। এই যে হেপাটো প্যানক্রিয়াটিক অ্যাম্পুলা অফ ব্যাটার ফর্মেশন করতেছে, এই বিশাল বড় একটা স্ট্রাকচার, এই স্ট্রাকচারটাকে আপনার কন্ট্রোল করে স্ফিংটার অফ ওডি। তাহলে আমাদের বাইল যে সিক্রেশন হবে সেটাকে কন্ট্রোল করার মেইন দায়িত্ব হচ্ছে স্ফিংটার অফ ওডির। এছাড়াও আরো কিছু আপনার স্ফিংটার কাজ করে, তবে সেগুলা মেইন হিসেবে কাজ করে না, তারা অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে, যেমন স্ফিংটার অফ কোলেডোকাস আর স্ফিংটার প্যানক্রিয়াটিকাস। স্ফিংটার অফ কোলেডোকাসটা কোথায় বাইল সিক্রেশন কন্ট্রোল করে? সেটা হচ্ছে আপনার এই কমন বাইল ডাক্টে। আর স্ফিংটার প্যানক্রিয়াটিকাসটা কাজ করে আমাদের মেইন প্যানক্রিয়াটিক ডাক্টে। আর এই দুইজন মিলে যে ডাক্ট ফর্মেশন করে বা অ্যাম্পুলা ফর্মেশন করে হেপাটো প্যানক্রিয়াটিক অ্যাম্পুলা অফ ব্যাটার, সেই মেইন বড় স্ট্রাকচারটাকে কন্ট্রোল করে আমাদের স্ফিংটার অফ ওডি। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন এরকম আসে যে রেগুলেশন অফ বাইল সিক্রেশন অকার্স কন্ট্রোলড বাই, তাহলে অ্যান্সার হবে স্ফিংটার অফ ওডি। কিন্তু যদি উল্লেখ করে দেয় আপনাকে স্পেসিফিক্যালি যে কমন বাইল ডাক্টে, সেই ক্ষেত্রে হবে স্ফিংটার অফ বয়ডেন। আর যদি উল্লেখ করে দেয় মেইন প্যানক্রিয়াটিক ডাক্টে, সেই ক্ষেত্রে হবে স্ফিংটার অফ স্ফিংটার প্যানক্রিয়াটিকাস। এই যে আমরা তিনটা
স্ফিংটারের নাম বললাম, স্ফিংটার কোলেডোকাস, স্ফিংটার প্যানক্রিয়াটিকাস আর স্ফিংটার অফ ওডি। এই তিনটাই হচ্ছে আমাদের এক্সট্রা হেপাটিক বিলিয়ারি স্ফিংটার। পরীক্ষায় আপনাদের প্রশ্নটা এইভাবে আসতে পারে একটা, যে হুইচ অফ দ্য ফলোইং ইজ হেপাটিক বিলিয়ারি স্ফিংটার। মনে রাখবেন বাইল ফর্মেশন হয় লিভারে, এবং সেই লিভারে হেপাটিক বিলিয়ারিতে বা হেপাটো বিলিয়ারি সিস্টেম, যেটা মানে লিভারের ক্ষেত্রে কোনো রকমের কোনো স্ফিংটার থাকে না, স্ফিংটার থাকে এক্সট্রা হেপাটিক বিলিয়ারি সিস্টেম গুলাতে। এক্সট্রা হেপাটিক বিলিয়ারি সিস্টেম কি, এই যে আমাদের গল ব্লাডার, তারপর কমন বাইল ডাক্ট, সিস্টিক ডাক্ট, তারপর হচ্ছে আমাদের মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট, এগুলো হচ্ছে আমাদের এক্সট্রা হেপাটিক বিলিয়ারি সিস্টেম, যেগুলো বাইল জমা রাখে এবং বাইল সিক্রেশনে হেল্প করে। এখানে আরো দুইটা নাম উল্লেখ করা আছে, স্ফিংটার অফ উইটসাং আর স্ফিংটার অফ সান্টোরিনি। এদেরকে আমরা অনেক সময় ডাক্ট অফ উইটসাংও বলি, আবার ডাক্ট অফ সান্টোরিনিও বলি। ডাক্ট অফ উইটসাং জিনিসটা কি? ডাক্ট অফ উইটসাং জিনিসটা হচ্ছে আমাদের মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট, যেটা সেটাকে বলা হয় ডাক্ট অফ উইটসাং। এই যে মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট, এটাকে বলা হয় ডাক্ট অফ উইটসাং। আর যে মাইনর প্যানক্রিয়াটিক ডাক্টগুলো আছে সেগুলোকে বলা হয় ডাক্ট অফ সান্টোরিনি। এই যে আমাদের ডাক্ট অফ মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট, এটা হচ্ছে আমাদের মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট, ডাক্ট অফ উইটসাং। এটা আপনার ওপেন হয় মেজর ডিউডেনাল প্যাপিলাতে। এই যে এটা হচ্ছে আমাদের মেজর ডিউডেনাল প্যাপিলা। আর ডাক্ট অফ সান্টোরিনি যেটা, এই যে ছোট ছোট ডাক্টগুলো, এগুলো হচ্ছে আমাদের মাইনর ডিউডেনাল প্যাপিলাতে ওপেন করে। তাহলে আমরা এখানে দুইটা জিনিস শিখলাম, ডাক্ট অফ উইটসাং আর ডাক্ট অফ সান্টোরিনি। ডাক্ট অফ উইটসাং হচ্ছে মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট, ডাক্ট অফ সান্টোরিনি হচ্ছে মাইনর প্যানক্রিয়াটিক ডাক্ট বা অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্ট। ডাক্ট অফ উইটসাং বা মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট ওপেন করে মেজর ডিউডেনাল প্যাপিলাতে, আর অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্ট বা ডাক্ট অফ সান্টোরিনি ওপেন করে মাইনর ডিউডেনাল প্যাপিলাতে। পরীক্ষা আপনাদের একটা প্রশ্ন আসতে পারে, মেজর ডিউডেনাল প্যাপিলার লোকেশন কোথায়, মাইনর ডিউডেনাল প্যাপিলার লোকেশন কোথায়? মেজর মাইনর এই দুইটা ডিউডেনাল প্যাপিলার লোকেশনে হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট অফ ডিউডেনাম। এই পার্টটুকু হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট অফ ডিউডেনাম। এই যে এই পার্টটুকু হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট অফ ডিউডেনাম। আর এই আমাদের বাইল ডাক্টের পর থেকেই শুরু হয়েছে আমাদের এই সেকেন্ড পার্ট অফ ডিউডেনাম, একটা বা ডিসেন্ডিং পার্ট অফ ডিউডেনাম। তাহলে দুইটাই অ্যান্সার হতে পারে, যে মেজর ডিউডেনাল প্যাপিলা বা মাইনর ডিউডেনাল প্যাপিলার লোকেশন হচ্ছে আমাদের ডিসেন্ডিং পার্ট অফ ডিউডেনাম বা সেকেন্ড পার্ট অফ ডিউডেনাম, যদি এসবিএ হিসেবে আসে। এই যে পরের কোশ্চেনটা, মেজর ডিউডেনাল প্যাপিলা লাইস এট superior part of duodenum, ascending part of duodenum, descending part of duodenum, inferior part of duodenum, fourth part of duodenum। সবসময় মনে রাখবেন মেজর ডিউডেনাল প্যাপিলা আর মাইনর ডিউডেনাল প্যাপিলা এই দুইটাই আমাদের ডিসেন্ডিং পার্ট অফ ডিউডেনাম বা সেকেন্ড পার্ট অফ ডিউডেনামে ওপেন করে। এতক্ষণ আমরা আলোচনা করলাম ব্লাড সাপ্লাই থেকে কিভাবে কোশ্চেন আসতে পারে, আর হচ্ছে আমাদের গ্ল্যান্ডগুলো থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে, লিভার, বাইল, প্যানক্রিয়াস থেকে। এখন আসবো আমরা অ্যাবডোমিনাল ওয়াল নিয়ে কিছু আলোচনা করব। অ্যাবডোমিনাল ওয়াল থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে? অ্যাবডোমিনাল ওয়াল থেকে সাধারণত আপনার হার্নিয়া রিলেটেড কোশ্চেন আসবে অথবা মাসল রিলেটেড কোশ্চেন আসবে। যেমন যদি সিঙ্গেল লাইনে প্রশ্ন করে যে হুইচ ইজ দ্য লার্জেস্ট মাসল অফ অ্যাবডোমিনাল ওয়াল, তাহলে লার্জেস্ট মাসল অফ অ্যাবডোমিনাল ওয়াল আমরা সেই জিনিসটা বলবো যেখানে কোনটা ইন্টারনাল অবলিক না এক্সটার্নাল অবলিক না ট্রান্সভার্স নাকি রেক্টাস অ্যাবডোমিনিস নাকি পিরামিডালিস। সবসময় মনে রাখবেন এই অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের সবচেয়ে বড় মাসল হচ্ছে এক্সটার্নাল অবলিক মাসল, এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বা সবচেয়ে বড় মাসল। পিরামিডালিস খুবই ছোট একটা মাসল। এটা যদি বলা হতো যে হুইচ ইজ দ্য স্মলেস্ট মাসল অফ অ্যাবডোমিনাল ওয়াল, তাহলে আপনি অ্যান্সার করতেন পিরামিডালিস মাসল। খুবই ছোট একটা মাসল, ট্রায়াঙ্গুলার একটা মাসল, 20% অধিকাংশ মানুষের ক্ষেত্রে থাকেই না। আসেন আমরা একটু অ্যাবডোমিনাল মাসলগুলো দেখি। দেখেন প্রথমে আমরা এই ক্রস সেকশনটা দেখি কি কি আছে। এটা হচ্ছে চেস্টের থোরাক্সের মাসল, পেক্টোরালিস মেজর, তার নিচ থেকে শুরু হয়েছে। দেখেন এই যে পাশের মাসলটা একদম বাইরের, এটা হচ্ছে এক্সটার্নাল অবলিক, তার নিচেই হচ্ছে আপনার ইন্টারনাল অবলিক, তার ভিতরেই হচ্ছে আপনার ট্রান্সভার্স অ্যাবডোমিনিস মাসল, আর তার একদম ভিতরে এই যে যেগুলো আমরা 6 প্যাক 8 প্যাক অ্যাবস বলি, এগুলো হচ্ছে আমাদের রেক্টাস অ্যাবডোমিনিস মাসল। তাহলে এক্সটার্নাল অবলিক থাকে সবার বাইরে, তার ভিতরে থাকে ইন্টারনাল অবলিক, তার ভিতরে থাকে ট্রান্সভার্স অ্যাবডোমিনিস মাসল, আর একদম মাঝখানে থাকে হলো রেক্টাস অ্যাবডোমিনিস মাসল। এই ছবিটার দিকে তাকান, 3D পিকচারটার দিকে, এই একদম আমাদের থোরাক্সের লেভেল থেকে শুরু করে একদম জাস্ট পেক্টোরালিস মেজরের নিচ থেকে শুরু করে সোজা গিয়ে একদম পিউবিক সিম্ফাইসিস পর্যন্ত চলে গিয়েছে এই আমাদের এক্সটার্নাল অবলিক মাসল। আর তার ভিতরে আছে ইন্টারনাল অবলিক, তার ভিতরে ট্রান্সভার্স অ্যাবডোমিনিস, আর মাঝখানে একদম সবার নিচে হচ্ছে আমাদের রেক্টাস অ্যাবডোমিনিস মাসল। আর রেক্টাস অ্যাবডোমিনিস মাসলের একদম নিচের দিকে গোড়ায় একটা ট্রায়াঙ্গুলার মাসল থাকে, ঠিক এই জায়গাটাতে আমরা যদি দেখি, এই যে এই জায়গাটাতে থাকে হলো আমাদের পিরামিডালিস মাসল। তাহলে একদম ছোট একটা মাসল। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে লার্জেস্ট মাসল কোনটা, সেটা হচ্ছে এক্সটার্নাল অবলিক। যদি স্মলেস্ট মাসল কোনটা আসে, সেটা হবে পিরামিডালিস মাসল। এছাড়াও মাসল থেকে আপনার প্রশ্ন আসতে পারে যে মাসলগুলোর ডেরিভেটিভস কোনটা, কার ডেরিভেটিভস, এটাও প্রশ্ন আসতে পারে। আপনার ইঙ্গুইনাল লিগামেন্ট ফরমেশনে ইঙ্গুইনাল লিগামেন্ট কার ডেরিভেটিভস, বা আসতে পারে ক্রিমেস্টারিক মাসল কোন মাসলের ডেরিভেটিভস, সেটা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। ক্রিমেস্টারিক মাসলটা হচ্ছে আমাদের ইন্টারনাল অবলিকের লোয়ার ফাইবারের ডেরিভেটিভস। এভাবে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে।
এবার আসেন আমরা একটু রেকটাস শীট নিয়ে আলোচনা করি। রেকটাস শীট থেকে আপনার পরীক্ষায় কি প্রশ্ন আসতে পারে যদি সিঙ্গেল বেস্ট কোয়েশ্চেন হিসেবে আসতে পারে। সাধারণত রেকটাস শীটের আমরা একটু ফরমেশনটা দেখি। দেখেন এখানে কি বলা আছে, অ্যান্টেরিয়র ওয়াল, পোস্টেরিয়র ওয়াল। অ্যান্টেরিয়র ওয়াল, পোস্টেরিয়র ওয়াল কিভাবে ফরমেশন হয় সেটা আমরা জানি। অ্যান্টেরিয়র ওয়াল হয় এক্সটার্নাল অবলিক আর ইন্টারনাল অবলিক, পোস্টেরিয়র ওয়াল ফরমেশন হয় ইন্টারনাল অবলিক আর ট্রান্সভার্সাস অ্যাবডোমিনাস। এখন পরীক্ষায় সাধারণত প্রশ্ন আসে যে আমরা জানি যে এটা আর্কুয়েট লাইনের উপরে একরকম, আর্কুয়েট লাইনের নিচে একরকম। সাধারণত আর্কুয়েট লাইনের নিচে আপনার রেকটাস অ্যাবডোমিনাসের পোস্টেরিয়র ওয়ালটা, যেটা এই যে পোস্টেরিয়র ওয়াল, আমাদের যে পোস্টেরিয়র ওয়াল, এটা আপনার আর্কুয়েট লাইনের নিচে এই পোস্টেরিয়র ওয়ালে কোনো মাসল থাকে না, ইন্টারনাল অবলিক বা এই ট্রান্সভার্স অ্যাবডোমিনাস এসব কোনো কিছু থাকে না। তো পরীক্ষায় প্রশ্ন আসে যে রেকটাস শীট ইজ ডেফিসিয়েন্ট পোস্টেরিয়র 1/3 বিলো আর্কুয়েট লাইন অথবা অ্যাবাভ আর্কুয়েট লাইন, অথবা এভাবে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে রেকটাস শীট ইজ ডেফিসিয়েন্ট বিলো আর্কুয়েট লাইন ইন অ্যান্টেরিয়র ওয়াল অথবা পোস্টেরিয়র ওয়াল। তাহলে রেকটাস শীট থেকে যদি প্রশ্ন আসে তাহলে শুধু এই একটাই আসবে যে আর্কুয়েট লাইনের নিচে পোস্টেরিয়র লেয়ারে রেকটাস শীট ডেফিসিয়েন্ট থাকে বা পোস্টেরিয়র ওয়ালটা থাকে না, তাই ওই জায়গা দিয়ে পেনিস্টিয়াল ইনসিশন দেওয়াটা ইজি হয়। আচ্ছা, এবার একটা খুবই ইন্টারেস্টিং প্রশ্ন, সেটা হচ্ছে কার্সিনোমা অফ পেনিস। লিম্ফ নোড নিয়ে আমরা কিছু কথাবার্তা বলবো যে লিম্ফ নোড থেকে আসলে কিভাবে আসতে পারে। দেখেন লিম্ফ নোড থেকে যদি আপনাদের পরীক্ষায় প্রশ্ন হয় তাহলে লিম্ফ নোড থেকে প্রশ্ন হবে যে কোনো একটা অর্গান দেওয়া থাকবে, যে সেই অর্গানের ক্ষেত্রে স্পেসিফিক্যালি দেওয়া থাকবে যে এই অর্গানের কার্সিনোমা হচ্ছে, কার্সিনোমা হলে কোন আপনার লিম্ফ নোডটা মোস্ট কমনলি ইনভলভ হবে। যেমন ধরেন এখানে আমরা একটা কোশ্চেন করেছি যে ইন কার্সিনোমা অফ পেনিস হুইচ লিম্ফ নোড ইজ মোস্ট কমনলি ইনভলভ। এখন আপনার এটাও আসতে পারে যে ইন কার্সিনোমা অফ অ্যানাল ক্যানাল বিলো পেকটিনেট লাইন হুইচ নোড লিম্ফ নোড ইজ মোস্ট কমনলি ইনভলভ। এটা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। অথবা আসতে পারে প্রোস্টেটের ক্ষেত্রে আসতে পারে যে সেই ক্ষেত্রে কোন লিম্ফ নোডটা ইজ মোস্ট কমনলি ইনভলভ। তাহলে যদি লিম্ফ নোড থেকে আপনাদের কোনো প্রশ্ন করে সেটা আসবে সাধারণত ইউজুয়ালি কার্সিনোমা দিয়ে আসবে, কারণ কার্সিনোমার ক্ষেত্রে লিম্ফেটিক মেটাস্টেসিস একটা গুরুত্বপূর্ণ স্টেপ। তো পরীক্ষা যদি প্রশ্ন করে তাহলে কোনো একটা অর্গান দেওয়া থাকবে, সাথে কার্সিনোমা উল্লেখ করা থাকবে, আর কোশ্চেন করবে হুইচ লিম্ফ নোড ইজ মোস্ট কমনলি ইনভলভ। কার্সিনোমা অফ পেনিসের ক্ষেত্রে তাহলে আমাদের এই জায়গা থেকে কি জানতে হবে, এখান থেকে আমাদের জানতে হবে প্রত্যেকটা অর্গানের স্পেসিফিক লিম্ফেটিক ড্রেনেজ বা লিম্ফ নোড কোনটা। সাধারণত কার্সিনোমা অফ পেনিসের ক্ষেত্রে যে লিম্ফ নোডটা মোস্ট কমনলি ইনভলভ হয় সেটা হচ্ছে লিম্ফ নোড অফ ক্লকেট। এটা একটা ডিপ ইঙ্গুইনাল লিম্ফ নোড, কিন্তু মানে ডিপ ইঙ্গুইনাল লিম্ফ নোড হলো এটা, আমাদের অ্যান্সারটা এখানে ডিপ ইঙ্গুইনাল নোড হবে না, কারণ দুই ধরনের নোড থাকে। ডিপ ইঙ্গুইনাল নোডের মতো এটা থাকে স্পেসিফিক্যালি আপনার কার্সিনোমার যে পার্টটুকু হয় সাধারণত আপনার যে কার্সিনোমা পেনিস ইউজুয়ালি হয় আপনার নেকে অথবা ফ্রেনুলাম, তো ওই জায়গায় এই নোডগুলা লিম্ফ নোড অফ ক্লকেট গুলা বেশি থাকে, তাই ওইগুলা বেশি ইনভলভ হয়। তাহলে দেখেন আমাদের লিম্ফেটিক্স অফ অ্যাবডোমেনটা, এখানে আমাদের কতগুলা অর্গান দেওয়া আছে এবং প্রত্যেকটা অর্গান দেওয়া আছে, প্রত্যেকটা অর্গানের স্পেসিফিক লিম্ফেটিক ড্রেনেজ দেওয়া আছে। এখন যদি আপনাকে প্রশ্ন করে যে ইন কার্সিনোমা অফ ইসোফেগাস অ্যাবডোমিনাল পার্ট ইজ এফেক্টেড হুইচ লিম্ফ নোড ইজ মোস্ট কমনলি ইনভলভ, তাহলে সেটা হবে লেফট গ্যাস্ট্রিক নোড। যদি ইসোফেগাসের ক্ষেত্রে এভাবে বলা থাকতে পারে ইন কার্সিনোমা অফ লোয়ার 1/3 অফ ইসোফেগাস হুইচ লিম্ফ নোড ইজ মোস্ট কমনলি ইনভলভ, সেক্ষেত্রে হবে লেফট গ্যাস্ট্রিক নোড। যদি স্টমাকের ক্ষেত্রে বলা থাকে, স্টমাকের ক্ষেত্রে আপনারা স্পেসিফিক্যালি শুধুমাত্র একটা লিম্ফ নোড মনে রাখবেন, সেটা হচ্ছে সিলিয়াক নোড বা সিলিয়াক লিম্ফ নোড। সাধারণত স্টমাক যদি আপনার কার্সিনোমা অফ স্টমাক হয়, কার্সিনোমা অফ স্টমাক ইউজুয়ালি হয় আপনার পাইলোরাসে, মোস্ট কমনলি হয় কার্সিনোমা অফ স্টমাক। তো পাইলোরাসের ক্ষেত্রে অনেকগুলো লিম্ফ নোড থাকে, পাইলোরিক, হেপাটিক, লেফট গ্যাস্ট্রিক। তো এখানে আপনারা এত কিছুর দরকার নেই, এখানে অনেকগুলো ভাগ আছে, আপনারা স্পেসিফিক্যালি মনে রাখবেন স্টমাকের ক্ষেত্রে সিলিয়াক লিম্ফ নোড হচ্ছে মোস্ট কমনলি ইনভলভ লিম্ফ নোড ইন কেস অফ ক্যান্সার। ডিউডেনাম, জেজুনাম এখানে সবগুলো উল্লেখ করা আছে, তবে ইউজুয়ালি পরীক্ষায় আপনাদের যদি প্রশ্ন আসে তাহলে রেকটাম থেকে কোশ্চেন আসতে পারে, অ্যানাল ক্যানাল থেকে কোশ্চেন আসতে পারে। অ্যানাল ক্যানাল থেকে আমি আপনাদেরকে বলেছিলাম যে যদি বিলো পেকটিনেট লাইন কার্সিনোমা অ্যানাস হয় তাহলে কোন লিম্ফ নোড ইনভলভ হবে, সেটা হচ্ছে সুপারফিশিয়াল ইনগুইনাল লিম্ফ নোড। আর যদি অ্যাবাভ পেকটিনেট লাইন হয় তাহলে সেটা হবে ইন্টারনাল ইলিয়াক লিম্ফ নোড। এরকম আমাদের এই প্রত্যেকটা লিম্ফেটিক ড্রেনেজ এই স্লাইডে আমরা দেখাচ্ছি। তো আপনারা চেষ্টা করবেন আপনাদের যে শীট আছে সেখানে লিখে ফেললে আপনাদের জন্য ইজি হবে। যেমন দেখেন কোলনের ক্ষেত্রে আমাদের কোলনের 4টা ভাগ আছে, অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন আর হচ্ছে আমাদের সিগময়েড কোলন। অ্যাসেন্ডিং কোলনের ক্ষেত্রে এপিপ্লয়েড, ডিসেন্ডিং কোলনের ট্রান্সভার্স কোলনের ক্ষেত্রে প্যারাকোলিক, ডিসেন্ডিং কোলনের ক্ষেত্রে হচ্ছে ইন্টারমিডিয়েট আর সিগময়েড কোলনের ক্ষেত্রে হচ্ছে প্রি টার্মিনাল। তো এরকম 4টা ভাগ করা আছে। তাহলে এখন আপনার যদি প্রশ্ন হয় পরীক্ষায় যে সিগময়েড কোলন ক্যান্সার হচ্ছে, সেক্ষেত্রে আমাদের কোন লিম্ফ নোডটা মোস্ট কমনলি ইনভলভ হবে, সেটা হবে প্রি টার্মিনাল। যদি বলা হয় অ্যাসেন্ডিং কোলন, সেক্ষেত্রে এপিপ্লয়েড, প্যারাকোলিক হলে ট্রান্সভার্স আর ইন্টারমিডিয়েট হলে আপনার ডিসেন্ডিং কোলন। তো এইভাবে স্পেসিফিক্যালি আপনাদের জন্য পড়তে সুবিধা হবে। যদি কার্সিনোমা অফ প্রোস্টেট হয় সেই ক্ষেত্রে মোস্ট কমন আপনার লিম্ফ নোড হচ্ছে এক্সটার্নাল আইলিয়াক লিম্ফ নোড। আর ইউরিনারি ব্লাডারের ক্ষেত্রে আপনার এক্সটার্নাল আইলিয়াক লিম্ফ নোডটা মেইনলি আপনার লিম্ফেটিক ড্রেনেজ করে, তাহলে
যদি ট্রানজিশনাল সেল কার্সিনোমা অফ ইউরিনারি ব্লাডার হয় তাহলে এক্সটার্নাল আইলিয়াক লিম্ফ নোডটা ইনভলভ হয়। স্ক্রোটামের ক্ষেত্রে সুপারফিশিয়াল ইনগুইনাল লিম্ফ নোড, আর টেস্টিসের ক্ষেত্রে প্রি এন্ড প্যারাঅর্টিক লিম্ফ নোড। পেনিসের ক্ষেত্রে যে প্রশ্নটা ছিল, কার্সিনোমা অফ পেনিসের ক্ষেত্রে কোন লিম্ফ নোডটা বেশি ইনভলভ হয়? দেখেন, গ্লান্স পেনিসে আপনার ডিপ ইনগুইনাল লিম্ফ নোডটা সাপ্লাই দেয়। আর আমরা বলেছিলাম যে কার্সিনোমা অফ পেনিসে সাধারণত আপনার পেনিসের নেকে বা পেনিসের নেকে আপনার কার্সিনোমা অফ পেনিসটা মেইনলি অ্যাটাক করে। তো সেখানে লিম্ফ নোড অফ ক্লকেট থাকে, তাই ওই লিম্ফ নোড অফ ক্লকেটটা মোস্ট কমনলি ইনভলভ হয়। রেস্ট অফ দ্য পেনিস মানে পেনিসের যে রেস্ট অফ দ্য বডি আছে সেগুলোতে সুপারফিশিয়াল ইনগুইনাল লিম্ফ নোড লিম্ফেটিক ড্রেনেজ করে। ওভারি, ইউটেরাস, ভেজাইনা এগুলোর ক্ষেত্রেও স্পেসিফিক্যালি উল্লেখ করা আছে। তাহলে আপনাদের পরীক্ষা যদি স্পেসিফিক্যালি উল্লেখ করে দেয় যে কার্সিনোমা অফ ইউটেরাইন সার্ভিক্স, সেক্ষেত্রে কোন লিম্ফ নোডটা ইনভলভমেন্ট হবে? মেইনলি হয় কার্সিনোমা অফ সার্ভিসের ক্ষেত্রে এই যে এক্সটার্নাল আইলিয়াক লিম্ফ নোড। তিনটা জিনিস আছে, এক্সটার্নাল, ইন্টারনাল, স্যাক্রাল, এর মধ্যে এক্সটার্নাল আইলিয়াক লিম্ফ নোডটা বেশি ইনভলভমেন্ট হয়। এটা ছিল লিম্ফেটিক ড্রেনেজ থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে। এখন চলুন আমরা আবার একটা সিনারিও দেখি। A patient complains of full dull discomfort in her abdomen that is accompanied by pain over her right shoulder and right scapula. Which of the following organ is most likely to be the source of her complaint? দেখেন এখানে খুবই কমন একটা কোশ্চেন দেওয়া হয়েছে, মানে খুবই ইজি। সে ডাল ডিসকমফোর্ট নিয়ে আসছে, সে পেইনের কথা বলতেছে, পেইনের রিজিয়ন উল্লেখ করে দিচ্ছে রাইট শোল্ডার এন্ড রাইট স্ক্যাপুলা। তো আমরা জানি এরকম রাইট শোল্ডার রাইট স্ক্যাপুলাতে পেইন যায় এরকম একটা কন্ডিশনে হয়, সেটা হচ্ছে যদি অ্যাকিউট কোলিসিস্টাইটিস হয়। আর অ্যাকিউট কোলিসিস্টাইটিস মানে হচ্ছে গল ব্লাডারের অ্যাকিউট ইনফ্লামেশন। তাহলে এখন কোন অর্গানটা মোস্ট লাইকলি দ্য সোর্স অফ আর কমপ্লেইন? দেখেন এখানে ফার্স্ট অপশন হচ্ছে স্টমাক, লিভার, কিডনি, স্প্লিন, গল ব্লাডার। তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে গল ব্লাডার। এই দেখেন গল ব্লাডার থেকে তাহলে কিভাবে প্রশ্ন আসতে পারে? সাইট ওয়্যার পেইন ফ্রম গল ব্লাডার ক্যান বি রেফার্ড। দেখেন আমাদের কি বলছিল কোশ্চেনে? রাইট শোল্ডার আর রাইট স্ক্যাপুলা। আরেকটা হচ্ছে এপিগ্যাস্ট্রিয়াম। তাহলে এপিগ্যাস্ট্রিয়ামে পেইনের অনেক কজ হতে পারে, কিন্তু যখন রাইট শোল্ডার রাইট স্ক্যাপুলা স্পেসিফিক্যালি উল্লেখ করে দিল এখানে, তাহলে এখানে আর কোনো সন্দেহ থাকার অবকাশ নেই যে এটা গল ব্লাডারের পেইন বা অ্যাকিউট কোলিসিস্টাইটিসের পেইন। গল ব্লাডার থেকে আরো কিভাবে প্রশ্ন আসতে পারে? দেখেন গল ব্লাডার লোকেশন থেকে একটা প্রশ্ন আসতে পারে যে গল ব্লাডার রেকটাস অ্যাবডোমিনিসের কোন বর্ডারে থাকে? সেটা হচ্ছে ল্যাটারাল বর্ডার অফ রেকটাস অ্যাবডোমিনিসে থাকে। তাহলে এটা একটা সিঙ্গেল বেস্ট কোশ্চেন হিসেবে আপনার আসতে পারে যে গল ব্লাডার রেকটাস অ্যাবডোমিনিসের কোন বর্ডারে থাকে। এটা একটা সিঙ্গেল বেস্ট কোশ্চেন আসতে পারে। অথবা এরকম সিনারিও দিয়ে যে এই পেইন সেন্সেশন যাচ্ছে রাইট স্ক্যাপুলাতে আর রাইট শোল্ডারে, তাহলে কোন অর্গানে প্রবলেম? সেটা হচ্ছে গল ব্লাডারের প্রবলেম। এটা হচ্ছে গল ব্লাডার থেকে করা প্রশ্ন। গল ব্লাডার থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে সিনারিও দিয়ে, আমাদের ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমি করবেন সার্জন। ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমি করার সময় উনি তার অ্যাসিস্ট্যান্টকে বললেন যে ক্যামেরাটা ঠিকভাবে ধরো, আমি ক্যালটস ট্রায়াঙ্গেলটা আইডেন্টিফাই করব। তো ক্যালটস ট্রায়াঙ্গেলটা আইডেন্টিফাই করা কেন ইম্পর্টেন্ট? কারণ ক্যালটস ট্রায়াঙ্গেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা জিনিস হচ্ছে আপনার সিস্টিক আর্টারি আর হচ্ছে মোস্ট কমন ইনজুর্ড স্ট্রাকচার হচ্ছে সিস্টিক আর্টারি। কারণ এটা থাকে হলো আপনার ক্যালটস ট্রায়াঙ্গেলের মাঝখানে। এখন ক্যালটস ট্রায়াঙ্গেল যদি সার্জন ভালোভাবে আইডেন্টিফাই না করতে পারে, তাহলে সেই ক্ষেত্রে তার এই সিস্টিক আর্টারিকে ইনজুরি করার চান্স থাকে। সেই জন্য ক্যালটস ট্রায়াঙ্গেলটা আইডেন্টিফাই করা জরুরি। এছাড়াও আরো দুইটা জিনিস থাকে, তার বাউন্ডারিতে থাকে সিস্টিক ডাক্ট এবং হেপাটিক ডাক্ট। সিস্টিক ডাক্ট আমাদের মোস্ট কমন ইনজুর্ড স্ট্রাকচার ইন কেস অফ ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমি। আর যদি বলা হয় যে ব্লিডিং হতে পারে, এখানে মানে ইম্পর্টেন্ট স্ট্রাকচার কোনটা? সেটা হচ্ছে সিস্টিক আর্টারি। ইউজুয়ালি সিস্টিক ডাক্টে ইনজুরি করে মোস্ট কমনলি, আর যদি ব্লিডিং করে সেই ক্ষেত্রে দেখতে হবে সিস্টিক আর্টারিতে আপনার ইনজুরি হয়েছে। নেক্সট কোশ্চেন হচ্ছে ইজাকুলেটরি ডাক্ট ওপেন্স ইনটু দা। এখানে আপনার ইউরেথ্রা থেকে প্রশ্ন করছে। ইউরেথ্রা থেকে সাধারণত যদি প্রশ্ন আসে সেক্ষেত্রে আসতে পারে যে ইউরেথ্রা আপনার মানে কোন ইউরেথ্রাটা মোস্ট ডিস্টেন্সেবল বা ওয়াইড এন্ড ডাইলেটেবল ইউরেথ্রা, আর কোন ইউরেথ্রাটা হচ্ছে ন্যারোয়েস্ট এবং কনস্ট্রিক্টেড বা লিস্ট ডাইলেটেবল। আরেকটা আসতে পারে যে কোন ইউরেথ্রায় কি ওপেন হয়, এটা কি গ্ল্যান্ড আসে। তো এখানে ইজাকুলেটরি ডাক্ট কোথায় ওপেন হয় সেই কোশ্চেনটা আসছে। দেখেন কি কি আছে? মেমব্রেনাস ইউরেথ্রা, প্রোস্টেটিক ইউরেথ্রা, স্পঞ্জ ইউরেথ্রা, ল্যাটারাল লোবো প্রোস্টেট গ্ল্যান্ড আর ডাক্ট অফ বালভোইরেথ্রাল গ্ল্যান্ড। তো ইজাকুলেটরি ডাক্ট সাধারণত ইউরেথ্রাতে ওপেন করে। কোন ইউরেথ্রাতে ওপেন করে? ইজাকুলেটরি ডাক্ট ওপেন করে আপনাদের প্রোস্টেটিক ইউরেথ্রাতে। আসেন আমরা একটা ছবি দেখি, ছবি দেখলে আমাদের জিনিসটা আরো সহজ হবে। এই দেখেন ইজাকুলেটরি ডাক্ট শুরু হয় আমাদের টেস্টিসের লোয়ার পোল থেকে। এপিডিডাইমিস শুরু হয় আপনাদের টেস্টিসের আপার পোল থেকে। আপার পোল থেকে সে যখন নিচের দিকে আসে তখন সে ইজাকুলেটরি ডাক্ট স্টার্ট হয়। এই ইজাকুলেটরি ডাক্ট ইউরোজেন্টাল ডায়াফ্রামকে ক্রস করে যখন পেরিটোনিয়ামের ভিতরে যায়, সেখান থেকে সে আবার ডিসেন্ডিং ম্যানারে আসে এই যে আমাদের প্রোস্টেটিক ইউরেথ্রা আছে, এই প্রোস্টেটিক ইউরেথ্রাতে এসে ওপেন করে। এইটা হচ্ছে আমার ইজাকুলেটরি ডাক্ট। কিভাবে আসছে? এই যে এখানে ওপেন করছে, এই প্রোস্টেটিক ইউরেথ্রাতে ওপেন করছে। তো আমাদের প্রশ্ন ছিল প্রোস্টেটিক ইউরেথ্রা, মেমব্রেনাস ইউরেথ্রা। মেমব্রেনাস ইউরেথ্রাতে ওপেন করে আমাদের প্রোস্টেটিক ইউরেথ্রাতে। তাহলে এখানে অ্যান্সার হবে প্রোস্টেটিক ইউরেথ্রা। আরো কিছু জিনিস আছে,
লিডার্স গ্ল্যান্ড আর লেকুনা অফ মরগিগনি, এই দুইটা জিনিস কোথায় ওপেন করে? লিডার্স গ্ল্যান্ড আর লেকুনা অফ মরগিগনি ওপেন করে আপনাদের স্পঞ্জি ইউরেথ্রাতে। স্পঞ্জি ইউরেথ্রাতে ওপেন করে লিডার্স গ্ল্যান্ড এন্ড লেকুনা অফ মরগিগনি, স্পঞ্জি ইউরেথ্রা। আসেন একটা সিনারিও বেসড কোশ্চেন নিয়ে আলোচনা। A builders fall from the second story of a building under construction. The patient is conscious but complains of not feeling his legs. Neurological examination reveals that he has no cutaneous sensation from his umbilicus to his toes, at which level the patient has sustained spinal cord injury. তাহলে এখানে আমাদের জানতে চাইছে যে একটা পেশেন্ট সে বিল্ডিং থেকে নিচে পড়ে গিয়েছে এবং এই পড়ে যাওয়ার পর থেকে সে আর আম্বিলিকাসের নিচ থেকে কোনো সেন্সেশন পাচ্ছে না। এই যে সেন্সেশন পাচ্ছে না, তাহলে তার এখানে কোন ডার্মাটোম লেভেল তার বা কোন লেভেলে তার ইনজুরি হয়েছে সেটা জানতে চাচ্ছে। তো আম্বেলিকাস থেকে যেহেতু বলা হয়েছে যে আম্বেলিকাস থেকে টো পর্যন্ত পাচ্ছে না, আম্বেলিকাসের লেভেল হচ্ছে T10, আমাদের T10 ডার্মাটোম লেভেল। তাহলে T10 ভার্টিব্রাল লেভেলে ইনজুরি হয়েছে, যে কারণে তার আম্বেলিকাসের নিচের থেকে শুরু করে এবং একদম টো পর্যন্ত সে কোনো সেন্সেশন পাচ্ছে না। তাহলে এখানে স্পেসিফিক্যালি আম্বেলিকাস কোন ভার্টিব্রাল লেভেলে আছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, কারণ পুরো সিনারিওতে দেখেন আপনার আর কোনো কিছু ফাইন্ডিংস কিন্তু দেওয়া হয়নি, শুধুমাত্র বলা হয়েছে যেটা সেন্সেশন লেভেল চলে গিয়েছে। এখানে আপনাকে বলে নাই যে এক সাইডের সেন্সেশন কি হয়েছে বা আরেক সাইডের সেন্সেশন কি, মানে এখানে কোনো ট্র্যাক্ট নিয়ে আলোচনা করা হয়, কোনো স্পাইনাল কর্ডের যে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং ট্র্যাক্ট সেগুলো সম্পর্কে কোনো কিছু বলা হয় না, যে টাচ পেইন টেম্পারেচার কোনো কিছু গিয়েছে কিনা, তা কিন্তু এখানে একদম সরাসরি উল্লেখ করে দিয়েছে যে আম্বেলিকাসের নিচ থেকে টো পর্যন্ত সে আর কোনো সেন্সেশন পাচ্ছে না। তাহলে কোন লেভেলের নার্ভ ইনজুরি হয়েছে? তাহলে এটা হচ্ছে T10 লেভেল, কারণ আম্বেলিকাসের লেভেলে থাকে T10, সেই T10 স্পাইনাল নার্ভ ইনজুরি হয়েছে, সেখান থেকে পরবর্তী নিচ পর্যন্ত আর কোনো সেন্সেশন পাওয়া যাচ্ছে। এই দেখেন আমাদের ডার্মাটোম লেভেল, এটা হচ্ছে আমাদের ডার্মাটোম লেভেল। দেখেন C2 C3 C4, C4 আপনার ক্ল্যাভিকুলার উপর পর্যন্ত, তার নিচ থেকে C5, তারপর থেকে T1 2 3 4 5 6 7 8 9 10, এই আম্বেলিকাসের লেভেল হচ্ছে T10। এই T10 এ ইনজুরি হয়ে গিয়েছে, যে কারণে দেখা যাচ্ছে পরবর্তীতে আর নিচ থেকে তার যে সেন্সেশন আছে যে L1 L2 S3 S1 2 3 4 5 বা L1 2 3 4 5 T12 11, এই পর্যন্ত যে সেন্সেশন গুলো সে আর কোনোটাই পাচ্ছে না। আর এগুলো হচ্ছে আমাদের অর্গান বেসড যে আমাদের সিম্পেথেটিক নার্ভ গুলো আছে, যেগুলো আমাদের থোরাসিক সিম্পেথেটিক ট্রাঙ্ক থেকে, থোরাসিক বা থোরাকোলাম্বার আউটফ্লো থেকে যে সিম্পেথেটিক ফ্লো গুলো যায় সেগুলো দেওয়া আছে, যেমন হার্টের ক্ষেত্রে T3 T4, ইসোফেগাসে T4 T5, স্টমাকে T6 T7, লিভার গলব্লাডারে T10 L1, স্মল ইন্টেস্টাইনে T10 L1, কোলনে T11 L1, কিডনির ক্ষেত্রে হচ্ছে T10 L1, ব্লাডারের ক্ষেত্রে হচ্ছে T11 L1। এই জিনিসগুলো হচ্ছে আমাদের যে সিম্পেথেটিক ট্রাঙ্ক আছে, যে সিম্পেথেটিক সাপ্লাই বা গাটের যে সিম্পেথেটিক সাপ্লাই আছে, সেই সিম্পেথেটিক সাপ্লাই গুলো কোন কোন স্পাইনাল নার্ভ দিয়ে যায় সেগুলো এখানে দেওয়া হয়েছে। The normal pattern of venous and lymphatic drainage of the superficial tissue of the anterior abdominal wall is arranged around a horizontal plane. Above that plane, drainage is cranial in direction. Below, it is in caudal direction. Can you identify the reference plane? তাহলে এখানে একটা ইমাজিনারি প্ল্যান সম্পর্কে আলোচনা করা হয়েছে বা জানতে চাওয়া হয়েছে, যার উপরে ব্লাড আর ভেনাস ড্রেনেজ আর লিম্ফেটিক ড্রেনেজ হয় ক্রেনিয়াল ডিরেকশনে, মানে ব্রেইনের ডিরেকশনে, আর যার নিচে আপনার ডিরেকশন হচ্ছে কডাল ডিরেকশন বা নিচের দিকে। এখানে অনেকগুলো প্ল্যান আছে, ট্রান্সপাইলোরিক প্ল্যান, level of the anterior superior spine, transtubercular plane, level of the arcuate plane, level of the umbilicus. আমরা এর আগে কোশ্চেনটা কিন্তু আম্বিলিকাস নিয়ে আলোচনা করে এসেছি, এই কোশ্চেনটাও আমাদের আম্বিলিকাস, এটার অ্যান্সার হবে লেভেল অফ দ্য আম্বিলিকাস। এখানে একটা এই যে লেভেল অফ আম্বিলিকাস বা এই যে T10 লেভেল, এই জায়গাটাকে আমরা একটা ওয়াটারশেড লাইন বলি। এই ওয়াটারশেড লাইনের উপরের দিকে সবকিছু ড্রেনেজ হবে আপনার ক্রেনিয়াল ডিরেকশনে, আর সব তার নিচের দিকে সবকিছু আপনার ডিরেকশন হবে বা ড্রেনেজ হবে কডাল ডিরেকশন। এই দেখেন ওয়াটারশেড লাইন, এটা হচ্ছে আমাদের আম্বিলিকাস। আম্বিলিকাসের লেভেল হচ্ছে T10। এই T10 এর লেভেলে এই আম্বিলিকাসের মাঝ বরাবর যদি আমরা একটা ট্রান্সভার্স প্ল্যান আমরা যদি মানে ড্র করি, তাহলে তার উপরের দিকে যত ভেনাস ড্রেনেজ বা লিম্ফেটিক ড্রেনেজ সব হবে ক্রেনিয়াল ডিরেকশনে, মানে ব্রেনের দিকে, আর তার সব নিচের দিকে সব ভেনাস ড্রেনেজ আর লিম্ফেটিক ড্রেনেজ হবে কডাল ডিরেকশনে। লিম্ফেটিক ড্রেনেজটা সাধারণত ওয়াটারশেড লাইন, এই যে আমাদের ওয়াটারশেড লাইন, এই ট্রান্সভার্স লাইনটাকে, ইমাজিনারি লাইনটাকে আমরা বলি ওয়াটারশেড লাইন। এই ওয়াটারশেড লাইনের উপরের দিকে যত লিম্ফেটিক ড্রেনেজ হয় সব হয় এক্সিলারি লিম্ফ নোডে, আর নিচের দিকে যত লিম্ফেটিক ড্রেনেজ হয় সব হয় সুপারফিশিয়াল ইনগুইনাল লিম্ফ নোডের দিকে। সেম টু সেম আমাদের যত ওয়াটারশেড লাইনের উপরের দিকে যত আমাদের ভেনাস ড্রেনেজ হয় সব হয় সুপিরিয়র এপিগ্যাস্ট্রিক ভেইনে, আর নিচের দিকে যত আমাদের ওয়াটারশেড লাইনের নিচের দিকে যত ভেনাস ড্রেনেজ হয় সব হয় ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক ভেইনে। তাহলে এটা হচ্ছে আমাদের আম্বিলিকাসের একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্স। এখান থেকে এইভাবে আপনাদের একটা সিঙ্গেল বেস কোশ্চেন আসতে পারে। আসেন একটু অ্যানাটমিক্যাল সিগনিফিকেন্সটা বলি। একটা তো আমরা বলছিলাম যে ওয়াটারশেড লাইনের উপরে ওয়াটারশেড লাইন, এটা হচ্ছে তার একটা ইম্পর্টেন্স। দ্বিতীয় ইম্পর্টেন্স হচ্ছে তার ডার্মাটোম লেভেলটা T10, আর
আরেকটা ইম্পর্টেন্স হচ্ছে আমরা পোর্টাল ভেনে পড়ে আসছিলাম পোর্টোকেবল অ্যানাস্টোমোসিস। তাহলে এই তিনটা হচ্ছে তার অ্যানাটমিক্যাল সিগনিফিকেন্স বা ইম্পর্টেন্স। এই তিনটা থেকে আমাদের কিন্তু সিঙ্গেল বেস্ট কোশ্চেন হতে পারে। আর এমব্রায়োলজিক্যাল সিগনিফিকেন্স কি? এমব্রায়োলজিক্যাল সিগনিফিকেন্স হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে এই আম্বিলিকাস হচ্ছে মিটিং পয়েন্ট অফ 4 ফোল্ড অফ এমব্রায়োনিক প্লেট, দুইটা ল্যাটারাল ফোল্ড, একটা হেড ফোল্ড আর একটা টেইল ফোল্ড। এই চারটা ল্যাটারাল ফোল্ডের মিটিং পয়েন্ট, এরা তিনটা সিস্টেমের মিটিং পয়েন্ট, ডাইজেস্টিভ সিস্টেমের মিটিং পয়েন্ট, এক্সক্রিটরি সিস্টেম আর ভাস্কুলার সিস্টেম, মানে ভাইটাল ইন্টেস্টাইনাল ডাক্ট, ইউরেকাস আর আম্বিলিকাল ভেসেল, এই তিনটা সিস্টেমের মিটিং পয়েন্ট। এছাড়াও এর থেকে এই আম্বিলিকাস থেকে চারটা এমব্রায়োলজিক্যাল রেমনেন্ট আসে। কি কি? লিগামেন্টাম টেরিস, এটা হচ্ছে রেমনেন্ট অফ আম্বিলিকাল ভেইন, টু মিডিয়াল আম্বিলিকাল লিগামেন্ট, এটা হচ্ছে রেমনেন্ট অফ আম্বিলিকাল আর্টারি, আর হচ্ছে মিডিয়ান আম্বিলিকাল লিগামেন্ট, এটা হচ্ছে রেমনেন্ট অফ ইউরেকাস। এই যে আমরা ফোল্ড গুলো আছে, এই ফোল্ড চারটা ফোল্ড থেকে আমাদের চারটা এমব্রায়োলজিক্যাল রেমনেন্ট আসে। তাহলে এক আম্বিলিকাস থেকে আপনাকে প্রায় 6 থেকে 7টা বা 8টা সিঙ্গেল বেস্ট কোশ্চেন করা সম্ভব। দেখেন আরেকটা সিনারিও। দ্য রেজিস্ট্রার অফ হেপাটোবিলিয়ারি সার্জারি was about to perform his first splenectomy. His unit head told him to pay special attention to preserve the tail of pancreas to avoid pancreatic fistula. How will the registrar find the tail of pancreas? দেখেন আমরা জানি টেইল অফ প্যানক্রিয়াসটা থাকে স্প্লিনের হাইলামের সাথে রিলেটেড। এখন এটা আইডেন্টিফাই করবে কিভাবে যে ওইটাই টেইল, কারণ বেশ খানিকটু অংশই তো থাকে হাইলামের মাঝখানে। তো স্পেসিফিক্যালি কিভাবে বুঝবে যেটা প্যানক্রিয়াসের টেইল? প্যানক্রিয়াসের এখানে অপশনগুলো আপনি দেখেন, লাইনোরেনাল, গ্যাস্ট্রোস্প্লেনিক, গ্যাস্ট্রোফ্রেনিক, ফ্রেনিকোকোলিক, ট্রান্সভার্স মেসোকোলিক, এই সবগুলো হচ্ছে আমাদের স্প্লিনের লিগামেন্ট। তার মানে এখানে একটা লিগামেন্ট সম্পর্কে জানতে চাইছে যে এই যে প্যানক্রিয়াসের টেইলটা, সেটা যে হাইলাম অফ দ্য স্প্লিনের সাথে রিলেটেড, এটা কার মাধ্যমে তাদের দুজনের কানেকশন ঘটছে? সেটা হচ্ছে লাইনোরেনাল লিগামেন্টের মাধ্যমে। ঠিক তেমনি স্প্লিনের সাথে আপনার স্টমাকের রিলেশন হচ্ছে গ্যাস্ট্রোস্প্লেনিক লিগামেন্টের মাধ্যমে, ডায়াফ্রামের কানেকশন হচ্ছে গ্যাস্ট্রোফ্রেনিক লিগামেন্টের মাধ্যমে, আবার কোলনের সাথে রিলেশন হচ্ছে ফ্রেনিকোকোলিক লিগামেন্টের মাধ্যমে। তো এখানে লাইনোরেনাল লিগামেন্টটা ইম্পর্টেন্ট। কেন লাইনোরেনাল লিগামেন্টটা ইম্পর্টেন্ট আসেন দেখি। লাইনোরেনাল লিগামেন্টের কন্টেন্ট আসছিল পরীক্ষায়, স্প্লেনিক ভেসেলস এন্ড নার্ভস, লিম্ফেটিক্স আর টেইল অফ প্যানক্রিয়াস। এই টেইল অফ প্যানক্রিয়াস হচ্ছে আমাদের লাইনোরেনাল লিগামেন্টের একটা কন্টেন্ট। তাহলে কোয়েশ্চন করলো যে his unit head told him to pay special attention to preserve the tail of pancreas. তাহলে tail of pancreas যদি প্রিজার্ভ করতে হয় তাহলে সে tail of pancreasটা কিভাবে আইডেন্টিফাই করবে বা কিভাবে পাবে? tail of pancreas পাইতে হলে তার লাইনোরেনাল লিগামেন্ট সম্পর্কে ধারণা থাকতে হবে। যদি লাইনোরেনাল লিগামেন্ট সম্পর্কে ধারণা থাকে তাহলে সে একমাত্র tail of pancreasটা আইডেন্টিফাই করতে পারবে, কারণ লাইনোরেনাল লিগামেন্টের কন্টেন্ট হচ্ছে tail of pancreas। আসেন আরেকটা সিনারি। During a cholecystectomy, the assistant professor accidentally jabbed a sharp instrument into the area immediately posterior to the epiploic foramen, its posterior boundary. He was horrified to see the surgical field immediately filled with blood. The source he knew to be the aorta, inferior vena cava, portal vein, right renal artery আর superior mesenteric vein। দেখেন এখানে কত সুন্দর একটা জিনিস বলছে যে এপিপ্লোইক ফোরামেন। তার মানে এপিপ্লোইক ফোরামেন বলে দিছে। এপিপ্লোইক ফোরামেনের দুইটা জিনিস ইম্পর্টেন্ট। একটা হচ্ছে আমাদের রাইট ফ্রি মার্জিন অ্যান্টেরিয়র বাউন্ডারি, যেটা হচ্ছে রাইট ফ্রি মার্জিন অফ লেজার সেক বা লেজারোমেন্টাম, ওইখানে কি থাকে সেটা ইম্পর্টেন্ট। আর যদি পোস্টেরিয়র বাউন্ডারি বলে দেয় তাহলে পোস্টেরিয়র রিলেশন কি? আসেন এই ছবিটা দেখি। এই দেখেন এপিপ্লোইক ফোরামেনের অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, অ্যান্টেরিয়র, সুপিরিয়র, ইনফিরিয়র। তাহলে এই হচ্ছে আমার এপিপ্লোইক ফোরামেন। তাহলে আমাকে স্পষ্টভাবে বলে দিছে যে এপিপ্লোইক ফোরামেনের পোস্টেরিয়র বাউন্ডারিতে সে কোনো কিছু প্রিক করেছে। তাহলে সেই স্ট্রাকচারটা কি হতে পারে? দেখেন এপিপ্লোইক ফোরামেনের পিছনে তাহলে কি কি আছে? একটা হচ্ছে আমার ইনফিরিয়র ভেনা কাভা আছে, একটা হচ্ছে সুপ্রারেনাল গ্ল্যান্ড আছে, আর হচ্ছে ভার্টিব্রা আছে। তাহলে সুপ্রারেনাল গ্ল্যান্ড আর ভার্টিব্রাতে যদি প্রিক করে তাহলে এখানে কোনো ব্লিডিং হবে না, কিন্তু আছে ইনফিরিয়র ভেনা কাভা। তাহলে ইনফিরিয়র ভেনা কাভাতে সে প্রিক করছে। চলেন দেখি আমাদের অপশনে কি আছে। অপশনে আমাদের এয়ারটা আছে, ইনফিরিয়র ভেনা কাভা আছে, পোর্টাল ভেইন আছে, রাইট রেনাল আর্টারি আছে, সুপিরিয়র মেসেন্টেরিক ভেইন। আমাদের অ্যানসার হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা, কারণ পোস্টেরিয়র বাউন্ডারিতে এই তিনটা জিনিস থাকে, ইনফিরিয়র ভেনা কাভা থাকে, রাইট সুপ্রারেনাল গ্ল্যান্ড থাকে, 12 thoracic ভার্টিব্রা থাকে। আর অ্যান্টেরিয়র বাউন্ডারিতে কি থাকে? যদি আমাদের অ্যান্টেরিয়র বাউন্ডারি বলতো তাহলে সেই ক্ষেত্রে কি হতো? সেই ক্ষেত্রে হয়তো আমাদের পোর্টাল ভেইন, হেপাটিক আর্টারি আর বাইল ডাক্ট। তাহলে এই তিনটার মধ্যে যে কোনো একটাতে যদি ব্লিডিং এর কথা হতো তাহলে পোর্টাল ভেইন আর হেপাটিক আর্টারি সে প্রিক করতো, যদি অ্যান্টেরিয়র বাউন্ডারি উল্লেখ থাকে। কিন্তু যেহেতু পোস্টেরিয়র বাউন্ডারি উল্লেখ করে দিছে, তাই পোস্টেরিয়র বাউন্ডারির ক্ষেত্রে ইনফিরিয়র ভেনা কাভা হচ্ছে মোস্ট কমন স্ট্রাকচার টু ইনজুরি। আরেকটা সিনারিও। While performing laparoscopic inguinal hernia repair, the surgeon finds an artery in the extraperitoneal connective tissue running vertically just medial to the bowel as the bowel passes through the abdominal wall. The artery is the একটাই আর্টারি আছে। ইনগুইনাল হার্নিয়া রিপেয়ারের ক্ষেত্রে মোস্ট কমন ইনজুর্ড স্ট্রাকচার, এটা ডিরেক্ট হোক ইনডিরেক্ট হোক, যে কোনো ইনডিরেক্ট না, ডিরেক্ট হার্নিয়া। তো ডিরেক্ট হার্নিয়ার ক্ষেত্রে মানে মোস্ট কমন ইনজুর্ড স্ট্রাকচার হচ্ছে ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি। আসেন দেখি আমরা ট্রায়াঙ্গেল অফ হেসেলবার্গ আমরা সবাই পড়ছি, ডিরেক্ট হার্নিয়া যেখান দিয়ে এর বাউন্ডারি হচ্ছে
মিডিয়ালি থাকে লাইনিয়া সেমিনোরালিস, ল্যাটারালি থাকে ইনফেরিয়র এপিগ্যাস্ট্রিক ভেসেল, আর ইনফেরিয়রলি থাকে ইঙ্গুইনাল লিগামেন্ট। এরিয়া অফ পটেনশিয়াল উইকনেস হ্যান্স এ কমন সাইট অফ ডিরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া। তাহলে ট্রায়াঙ্গেল অফ হেসেলবার্গ হচ্ছে কমন সাইট অফ ডিরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া, আর ডিরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়ার ক্ষেত্রে মোস্ট কমন ইনজুর স্ট্রাকচার হচ্ছে ইনফেরিয়র এপিগ্যাস্ট্রিক ভেসেল। এই দেখেন, এটা হচ্ছে আমার ইনফেরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি, এটা হচ্ছে মিডিয়ালি আছে, ল্যাটারালি থাকে ল্যাটারাল বর্ডার অফ রেক্টাস অ্যাবডোমিনাস মাসল, আর ইনফেরিয়রলি থাকে আমার ইঙ্গুইনাল লিগামেন্ট। তাই এই, আর এটা হচ্ছে আমার ডিপ ইঙ্গুইনাল রিং। এখান দিয়ে আমার ডিরেক্ট হার্নিয়াটা হওয়ার, মানে এই ট্রায়াঙ্গেলের মধ্যে ডিরেক্ট হার্নিয়া হওয়ার চান্স থাকে এই জায়গাটা দিয়ে। ডিরেক্ট হার্নিয়া হবে ডিপ ইঙ্গুইনাল রিং এর ক্ষেত্রে। যদি ডিপ ইঙ্গুইনাল রিং দিয়ে হয় তাহলে আপনার এই ডিপ ইঙ্গুইনাল রিং থাকে দেখেন জাস্ট এই ট্রায়াঙ্গেল অফ হেসেলবার্গের সাথে। সেই ক্ষেত্রে এই ডিরেক্ট হার্নিয়া বা এই ইঙ্গুইনাল হার্নিয়া রিপেয়ার করতে গেলে ল্যাপারোস্কোপিক্যালি তখন আমার মোস্ট কমন ইনজুর স্ট্রাকচার হচ্ছে ইনফেরিয়র এপিগ্যাস্ট্রিক ভেসেল। আরেকটা সিনারিও, a specialist registrar while performing inguinal hernia repair made an incision parallel to and 5 cm above the inguinal ligament. The supervising consultant warned him to look out for the inferior epigastric vessel. The specialist registrar is most likely to find the inferior epigastric vessel between which layer of abdominal wall. দেখেন আমরা অ্যাবডোমিনাল ওয়াল আমরা বলে আসছিলাম যে মাসল পড়ার সময় যে মাসল কোনটা লার্জেস্ট মাসল বা কোনটা স্মলার মাসল, বা হার্নিয়া কোন হার্নিয়া কোন দিক দিয়ে হয়, এবং হার্নিয়াগুলোর ক্ষেত্রে ইনজুর স্ট্রাকচার কি কি হতে পারে। ইউজুয়ালি মোস্ট কমনলি যদি অ্যাবডোমিনাল ওয়াল থেকে সিঙ্গেল বেস্ট কোশ্চেন করে তাহলে এগুলাই। তো এখানে আমরা দুইটা হার্নিয়ার কোশ্চেন দেখলাম, এটাও বললাম যে ডিরেক্ট হার্নিয়া হবে ডিপ ইঙ্গুইনাল রিং, আর সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং দিয়ে হবে ইনডিরেক্ট হার্নিয়া। আচ্ছা, এখন এই হার্নিয়ার কোশ্চেনের ক্ষেত্রে আমাদের সাধারণত হার্নিয়ার রিপেয়ার সার্জারি হবে। সেই রিপেয়ারিং অফ সার্জারিতে আমাদের ইনজুর স্ট্রাকচার, মোস্ট কমন ইনজুর স্ট্রাকচার কি, সেটা হচ্ছে ইনফেরিয়র এপিগ্যাস্ট্রিক ভেসেল। এখন এই ইনফেরিয়র এপিগ্যাস্ট্রিক ভেসেল কোন লেয়ারে থাকে, আমরা যখন কাটবো, যদি ওপেন হার্নিয়াও করি, সেই ক্ষেত্রে যখন ওপেন হার্নিয়া সার্জারি করবো সেই ক্ষেত্রে আমরা কোন লেয়ারের দিকে খেয়াল রাখবো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই দেখেন, এটার অ্যান্সার হচ্ছে ই নাম্বার অ্যান্সার, ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস এন্ড পেরিটোনিয়াম। দেখেন, এই হচ্ছে আমার ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস মাসল। এই হচ্ছে আমার ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস মাসল। এইটা, এই ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস মাসলের মধ্যে থাকা হলো আমাদের যে ইনফেরিয়র এপিগ্যাস্ট্রিক ভেসেল। এই যেটা হচ্ছে আমার ইনফেরিয়র এপিগ্যাস্ট্রিক ভেসেল, এই হচ্ছে আমার ট্রান্সভার্স অ্যাবডোমিনিস মাসল। আর এই যে সাদা অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের প্যারাইটাল পেরিটোনিয়াম। এই প্যারাইটাল পেরিটোনিয়াম আর এই ট্রান্সভার্স অ্যাবডোমিনিস মাসলের মাঝখানে থাকা হলো আমাদের ইনফেরিয়র এপিগ্যাস্ট্রিক ভেসেল, ইনফেরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি এবং ইনফেরিয়র এপিগ্যাস্ট্রিক ভেইন। এই দুইটা ভেসেল থাকে আমাদের ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস আর প্যারাইটাল পেরিটোনিয়ামের মাঝখানে। আমরা যখন হার্নিয়া সার্জারি করতে যাব, ট্রায়াঙ্গেল অফ হেসেলবার্গ আমাদের জন্য ইম্পর্টেন্ট যদি ল্যাপারোস্কোপিক সার্জারি করি, আর যদি ওপেন সার্জারি করি সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস মাসলটা কাটার সময় খেয়াল রাখতে হবে যাতে আমরা ইনফেরিয়র এপিগ্যাস্ট্রিক ভেসেলটা ইনজুরি না করি। এতক্ষণ অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের কথা বললাম, এখন পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল নিয়ে একটা কোশ্চেন বলবো। সেটা হচ্ছে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের সাধারণত তিনটা মাসল থাকে, সোয়াস মেজর, কোয়াড্রাটাস লাম্বারাম আর আইলিয়াকাস। এর মধ্যে সোয়াস মেজর হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। সোয়াস মেজরের মধ্যে স্পেসিফিক্যালি ইম্পর্টেন্ট হচ্ছে সোয়াস মেজরের রিলেশন। সোয়াস মেজরের দুইটা রিলেশন আছে, একটা হচ্ছে মিডিয়াল রিলেশন, একটা ল্যাটারাল রিলেশন। এর মধ্যে ল্যাটারাল রিলেশন থেকে সিঙ্গেল বেস্ট একটা কোশ্চেন হওয়ার চান্স খুব বেশি। সেটা হচ্ছে আপনাদের ল্যাটারাল ওয়ালে সাধারণত 5টা নার্ভের সাথে রিলেশন থাকে। ল্যাটারাল রিলেশন অফ সোয়াস মেজর হচ্ছে 5টা নার্ভের সাথে। 5টা নার্ভ কি কি? 5টা নার্ভ হচ্ছে আমাদের এই যে ফিমোরাল নার্ভ, ইলিও হাইপোগ্যাস্ট্রিক, সাবকস্টাল, ইলিও ইঙ্গুইনাল, ল্যাটারাল কিউটেনিয়াস নার্ভ অফ থাই। এই 5টাই আমার সোয়াস মেজর মাসলের সাথে ল্যাটারালি রিলেটেড থাকে, বা সোয়াস মেজরের ল্যাটারাল বর্ডারের রিলেশন হচ্ছে এই 5টা নার্ভ। প্রশ্ন হচ্ছে এর মধ্যে একটা নার্ভ আসে বিলো দা আইলিয়াক ক্রেস্ট থেকে, আর বাকি 4টা নার্ভ হলো অ্যাবাভ দা আইলিয়াক ক্রেস্টে থাকে। তো বিলো দা আইলিয়াক ক্রেস্ট শুধুমাত্র একটা নার্ভই থাকে, সেটা হচ্ছে ফিমোরাল নার্ভ। আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে এ, ফিমোরাল নার্ভ। আর এই যে ইলিও হাইপোগ্যাস্ট্রিক, সাবকোস্টাল, ইলিও ইঙ্গুইনাল এবং ল্যাটারাল কিউটেনিয়াস নার্ভ অফ থাই, এই 4টা নার্ভ থাকে হলো আমাদের সোয়াস মেজরের ল্যাটারাল রিলেশনে থাকে, কিন্তু অ্যাবাভ দা আইলিয়াক ক্রেস্ট থাকে। এইটাই একটা সিঙ্গেল বেস্ট কোশ্চেন হয়। এই হচ্ছে আমাদের সোয়াস মেজর সম্পর্কে আলোচনা। এই যে এই রিলেশন, এই রিলেশন 5 nerves emerges from the lateral border from above downwards. এর মধ্যে above the iliac crest থেকে আসে 4টা, সাবকোস্টাল, ইলিও হাইপোগ্যাস্ট্রিক, ইলিও ইঙ্গুইনাল, ল্যাটারাল কিউটেনিয়াস নার্ভ অফ থাই। আর বিলো দা আইলিয়াক ক্রেস্ট থেকে আসে শুধুমাত্র একটা নার্ভ, সেটা হচ্ছে ফিমোরাল নার্ভ। এটা ছিল ল্যাটারাল রিলেশন। মিডিয়াল রিলেশনে হচ্ছে এই ট্রায়াঙ্গেল অফ মার্সেল। আপনার মিডিয়ালি এই 4টা জিনিস থাকে, আপনার ট্রায়াঙ্গেল অফ মার্সেল থাকে। আমার সোয়াস মেজরের মিডিয়াল বর্ডারে এই একটা ট্রায়াঙ্গেল থাকে, ট্রায়াঙ্গুলার এরিয়া থাকে, যার নাম হচ্ছে আমার ট্রায়াঙ্গেল অফ মার্সেল। এই ট্রায়াঙ্গেল অফ মার্সেলের 4টা কন্টেন্ট, সিম্প্যাথেটিক ট্রাঙ্ক, লাম্বোসেক্রাল ট্রাঙ্ক, ইলিও লাম্বার আর্টারি, অবটুরেটর নার্ভ। যদি পরীক্ষায় প্রশ্ন করে যে ধরেন এই প্রশ্নটাই দিল যে শুধুমাত্র যদি এই প্রশ্নটা করে সোয়াস মেজর ইজ রিলেটেড মিডিয়ালি টু জাস্ট ফিমোরাল নার্ভের জায়গায় বা এখান থেকে যে কোনো একটা নার্ভের জায়গায় যদি অবটুরেটর নার্ভ দিয়ে দিত, তাহলে ওই আনসারটাই ট্রু হতো যে অবটুরেটর নার্ভ তার মিডিয়াল রিলেশনে থাকে।
ল্যাটারাল রিলেশনে থাকে এই পাঁচটা নার্ভ, মিডিয়াল রিলেশনে থাকে অবটুরেটর নার্ভ, সিম্প্যাথেটিক ট্রাঙ্ক, লাম্বোস্যাক্রাল ট্রাঙ্ক আর ইলিওলাম্বার আর্টারি। তাহলে এটা হচ্ছে সোয়াস মেজর থেকে আপনার সিঙ্গেল বেস্ট কোশ্চেন। এটা খুবই একটা মজাদার জিনিস। ইন কার্সিনোমা অফ সিগময়েড কোলন হুইচ আর্টারিজ নিড টু বি লাইগেটেড। কোলন থেকে আমরা বলছিলাম যে লিম্ফেটিক ড্রেনেজের সময় বলছিলাম, এখন কোলন থেকে আমরা এই জিনিসটা দেখবো যে ইন কার্সিনোমা অফ সিগময়েড কোলন কোন আর্টারি আপনি লাইগেট করবেন। তাহলে একটা বলছিলাম কার্সিনোমা দেওয়া থাকবে, অর্গান দেওয়া থাকবে, লিম্ফ নোড কোনটা ইনভলভ হয় সেটা পরীক্ষা আসতে পারে। আর এই ধরনের বড় বড় কার্সিনোমা যেগুলো কমন কার্সিনোমা, সেই ক্ষেত্রে আসতে পারে যে একটা কার্সিনোমা এতটুকু পোর্শন অ্যাটাক হয়েছে, সিগময়েড কোলন, কোলনের ক্ষেত্রে সিগময়েড কোলন বা ট্রান্সভার্স কোলন আসতে পারে। ট্রান্সভার্স কোলনে কার্সিনোমা হয়েছে, কোন ভেসেলটা লাইগেট করতে হবে। দেখেন এটা হচ্ছে আমাদের সাইট অফ কার্সিনোমা অফ কোলন। আর ভেসেলস টু বি লাইগেটেড, সেগমেন্টস অফ কোলন টু বি রিমুভ। আমাদের এই জিনিসটা দরকার, আমাদের এটার দরকার নেই যে সেগমেন্ট কোনটা রিমুভ করতে হবে সেটা প্রয়োজন, আমাদের কোন ভেসেলটা লাইগেট করতে হবে সেটা ইম্পর্টেন্ট। দেখেন সিকাম থেকে আপনি একদম রাইট টু থার্ড অফ ট্রান্সভার্স কোলন পর্যন্ত যদি কোনো কার্সিনোমা হয়, সেই ক্ষেত্রে আপনি ইলিওকোলিক, রাইট কোলিক আর মিডল কোলিক এই তিনটা আর্টারি আপনি লাইগেট করবেন। আর যদি লেফট ওয়ান থার্ড অফ ট্রান্সভার্স কোলন আপনার অ্যাটাক হয়, তাহলে মিডল কোলিক আর লেফট কোলিক আর্টারি লাইগেট করবেন। আর যদি ডিসেন্ডিং এবং সিগময়েড কোলন অ্যাটাক হয়, সেই ক্ষেত্রে ইনফেরিয়র মেসেন্টারিক আর্টারি, মানে পুরো ইনফেরিয়র মেসেন্টারিক আর্টারিটা আপনি লাইগেট করবেন। সাধারণত এতগুলা আর্টারি যেহেতু এখানে দেওয়া আছে, তো স্পেসিফিক কোশ্চেন আসার সুযোগ হচ্ছে ডিসেন্ডিং আর সিগময়েড কোলন থেকে। যদি পরীক্ষা প্রশ্ন করে যে ডিসেন্ডিং কোলনের ক্ষেত্রে কোন আর্টারি আপনি লাইগেট করবেন, সেটা বলবেন ইনফেরিয়র মেসেন্টারিক আর্টারি। অথবা যদি এই কোশ্চেনটা যেটা দেওয়া আছে সিগময়েড কোলন অ্যাটাক হয়েছে, কোনটা আপনি কোন ভেসেল লাইগেট করবেন, সেই ক্ষেত্রে হবে ইনফেরিয়র মেসেন্টারিক আর্টারি। তাহলে এখানে আমাদের কারেক্ট আনসার হচ্ছে অপশন ডি, ইনফেরিয়র মেসেন্টারিক আর্টারি। এই পার্থক্যটা থেকে শুধুমাত্র একটা জিনিস জানবেন, সেটা হচ্ছে স্প্লিনিক ফ্লেক্সার সম্পর্কে। স্প্লিনিক ফ্লেক্সার সম্পর্কে জানবেন। স্প্লিনিক ফ্লেক্সারের ক্ষেত্রে কি জানবেন যে আপনার শুধু এই কথাগুলো, সে একটা অ্যাকিউট অ্যাঙ্গেলে থাকে, স্প্লিনের মধ্যে থাকে, লেফট কোলিক আর্টারি দিয়ে সাপ্লাই হয়, ফ্রেনিকোকোলিক লিগামেন্ট অ্যাটাচ থাকে, লাইস এট দ্য লেভেল অফ T12 ভার্টিব্রা। শুধুমাত্র স্প্লিনিক ফ্লেক্সার সম্পর্কে জানবেন, হেপাটিক ফ্লেক্সার সম্পর্কে জানার প্রয়োজন নেই। যদি কারো ইচ্ছা হয় তাহলে করতে পারেন, কিন্তু মেইনলি স্প্লিনিক ফ্লেক্সার সম্পর্কে জানবেন। কেন এখান থেকে একটা সিঙ্গেল বেস্ট কোশ্চেন হবে, সেটা হচ্ছে the most common site for ischemia of colon is splenic flexure। মানে স্প্লিনিক ফ্লেক্সারটা হচ্ছে গাটে যদি কোনো ইস্কেমিয়া হয়, সেক্ষেত্রে মোস্ট কমন ইস্কেমিক সাইট হচ্ছে স্প্লিনিক ফ্লেক্সার। এটা পরীক্ষা একটা সিঙ্গেল লাইন হিসেবে সিঙ্গেল বেস্ট কোশ্চেন আসতে পারে। তাহলে স্প্লিনিক ফ্লেক্সারটা সম্পর্কে খুব ভালোভাবে জানেন। Next question. While mobilizing the head of pancreas as a part of Whipple's procedure, the surgeon injured a vital structure lying immediately to the neck of pancreas. দেখেন হেড অফ প্যানক্রিয়াস মোবিলাইজ করার সময় Whipple's procedure সার্জন নেক অফ দ্য প্যানক্রিয়াসের পিছনে কোন একটা ভাইটাল স্ট্রাকচারকে ইনজুরি করছে, which flooded the operative field. What is the structure? আমরা কিন্তু এটা আগে আলোচনা করে আসছি পোর্টাল ভেন। তো এটার উত্তর আপনাদের জন্য থাকলো, আমি আশা করি অবশ্যই আপনারা পারবেন। এখানে সিঙ্গেল বেস্ট অ্যান্সার কোনটা হবে? অ্যাবডোমিনাল আর্টারি, সিলিয়াক আর্টারি, হেপাটিক আর্টারি, পোর্টাল ভেন নাকি সুপিরিয়র মেসেন্টারি আর্টারি? আশা করি এটার অ্যান্সার আপনারা সবাই পারবেন। এখন আমি এই কোশ্চেন থেকে যে জিনিসটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হলো, ধরেন এখানে তো আমরা কোশ্চেনে বলছি যে নেক অফ দ্য প্যানক্রিয়াসের পিছনে কোনো একটা স্ট্রাকচারকে সে ইনজুর করছে while mobilizing the head of pancreas। এখন যদি প্রশ্ন করতে হয় যে while mobilizing the head of pancreas কোনো একটা স্ট্রাকচারকে ইনজুর করছে হেডের পিছনে, সেই ক্ষেত্রে কি হতো? এখন দেখেন এখানে তিনটা গুরুত্বপূর্ণ স্ট্রাকচার আছে, ইনফেরিয়র ভেনা কাভা, রাইট এন্ড লেফট রেনাল ভেসেল, রাইট মিডল এন্ড সুপ্রারেনাল গোনাডাল আর্টারি, রাইট ক্রাস অফ ডায়াফ্রাম, কমন বাইল ডাক্ট, রাইট সিলিয়াক গ্যাংলিয়ন, অ্যাবডোমিনাল অ্যাওর্টা। এই সবগুলা এতগুলা স্ট্রাকচার আছে, যে কোনো স্ট্রাকচারকে তো আপনার ইনজুরি করতে পারে। তো এখানে মেইনলি কোনটা হবে? দেখেন আমরা এর আগে একটা প্রশ্ন করে আসছিলাম, ক্যালটস ট্রায়াঙ্গেল যখন করছিলাম তখন বলছিলাম ল্যাপারোস্কোপিক পলিসিস্টেক্টমির ক্ষেত্রে মোস্ট কমনলি ইনজুর্ড স্ট্রাকচার ছিল সিস্টিক ডাক্ট, আর যদি কোনো ব্লাড ভেসেলকে ইনজুরি করে সেটা হবে সিস্টিক আর্টারি। আর হেড অফ দ্য প্যানক্রিয়াস সার্জারির সময় যদি মোস্ট কমন কোনো স্ট্রাকচারকে ইনজুরি করে সেটা হবে কমন বাইল ডাক্ট, আর যদি আপনার কোনো ভেসেলকে ইনজুরি করে সেটা ইউজুয়ালি হয় আপনার এই যে নেক অফ দ্য প্যানক্রিয়াসের পিছনে পোর্টাল ভেইন। এই দুইটা কথা মনে রাখবেন। আর এখানে যে কোশ্চেনটা এটা খুবই কনফিউজিং, ইনফেরিয়র ভেনা কাভা আছে, কমন বাইল ডাক্ট আছে, আবার অ্যাবডোমিনাল অ্যাওর্টা আছে। এখন দেখেন এই হচ্ছে আমার হেড অফ দ্য প্যানক্রিয়াস, এই হচ্ছে আমার নেক অফ দ্য প্যানক্রিয়াস, এই হচ্ছে আমার বডি। যদি আমি প্রশ্নটা করছিলাম যে ওয়াইল মোবিলাইজিং দ্য হেড, যদি হেড মোবিলাইজিং করার জন্য কোনো স্ট্রাকচারকে ইনজুর করে থাকে হেডের পিছনে, সেই ক্ষেত্রে মোস্ট কমন ইনজুর্ড স্ট্রাকচার হবে অ্যাবডোমিনাল অ্যাওর্টা। আর এখানে যে প্রশ্নটা দেওয়া আছে while mobilizing the head of pancreas the surgeon injured a vital structure immediately to the neck of pancreas, সেই ক্ষেত্রে হবে পোর্টাল ভেইন। দুইটা কথা মনে রাখবেন।
তাহলে হেড মোবিলাইজ করার সময় যদি হেডের পিছনে কোনো স্ট্রাকচারকে ইনজুরি করে, সেটা হচ্ছে আমার যেটার কারণে আপনার অপারেটিভ ফিল্ড ব্লাড দিয়ে একদম ফিল আপ হয়ে যাবে, সেক্ষেত্রে হবে আপনার অ্যাবডোমিনাল অ্যাওর্টা। আর যদি নেকের পিছনে বলে, সেক্ষেত্রে হবে আপনার পোর্টাল ভেইন। A 25-year-old man involved in a road traffic accident and brought to the emergency in paper white appearance. Examination show low BP and tenderness in mid and posterior axillary line. In addition, a large swelling was felt protruding downwards and medially below the left costal margin. Which organ is most likely injured? এখানের কি পয়েন্টটা আপনি কি ধরবেন? আপনাকে বলছে পেপার হোয়াইট অ্যাপিয়ারেন্স। আরটিএ হয়েছে পেপার হোয়াইট অ্যাপিয়ারেন্স, তার বাইরের দিকে কোনো ব্লিডিং টিডিং আপনি কোনো কিছু পাচ্ছেন না, পেপার হোয়াইট অ্যাপিয়ারেন্স হয়েছে, তার মানে এটা ইন্টারনাল ব্লিডিং হচ্ছে, তার মানে ইন্টারনালি কোনো অর্গানকে এটা রাপচার হয়েছে। এক্সামিনেশনে লো বিপি পাওয়া গেছে, ঠিক আছে, এটাও একটা হাইপোটেনশন বা শকের একটা ফিচার। টেন্ডারনেস ইন মিড এন্ড পোস্টেরিয়র এক্সিলারি লাইন। ইন এডিশন, a large swelling was felt protruding downward and medially below the left costal margin. এই যে লেফট কোস্টাল মার্জিন বলে ফেললো, এটাই হচ্ছে সেকেন্ড কি পয়েন্ট। তার মানে ইন্টারনাল কোনো ব্লিডিং হচ্ছে, কারণ ইন্টারনাল কোনো অর্গান ড্যামেজ হয়েছে। কোন দিকে? লেফট কোস্টাল মার্জিন। আর লেফট কোস্টাল মার্জিনে মোস্ট কমন ইনজুর্ড স্ট্রাকচার হচ্ছে আমাদের স্প্লিন, কারণ আমরা জানি অ্যাবডোমেনের মোস্ট কমনলি ইনজুর্ড স্ট্রাকচার হচ্ছে, যে কোনো একটা ইনজুর্ড স্ট্রাকচার হচ্ছে সেটা হচ্ছে স্প্লিন, যার কারণে ইন্টারনাল ব্লিডিং হয়। তাহলে এটার আনসার হচ্ছে স্প্লিন। প্রত্যেকটা সিনারিও বেসড যদি দেওয়া থাকে, আপনি এখান থেকে কি লাইন বা কি যে ফিচার আছে সেটা ধরার চেষ্টা করুন। পেপার হোয়াইট হচ্ছে একটা কি ফিচার, এখানে হচ্ছে বলা হয়েছে পেপার হোয়াইট অ্যাপিয়ারেন্স, তার মানে তার ইন্টারনাল ব্লিডিং আছে। আরেকটা কি ফিচার হচ্ছে লেফট কোস্টাল মার্জিনে সোয়েলিং পাওয়া গেছে। লেফট কোস্টাল মার্জিনে সোয়েলিং পাওয়া মানে হচ্ছে আমাদের 9, 10, 11 এই রিবের মাঝখানে থাকে হলো আমাদের স্প্লিন। তো এখানে মোস্ট কমন ড্যামেজ অর্গান হচ্ছে স্প্লিন। সারফেস অফ স্প্লিন ডায়াফ্রামেটিক রিলেশন থাকে 9, 10, 11 রিবসে, ভিসারাল রিলেশন থাকে ফান্ডাস অফ স্টমাক, লেফট কোলিক ফ্লেক্সার, টেইল অফ প্যানক্রিয়াস, অ্যান্টেরিয়র সারফেস অফ কিডনি। এইটা হচ্ছে স্প্লিনের রিলেশন। While performing adrenalectomy, a consultant told his assistant that he is going to do the right-sided adrenalectomy and the assistant will do the left side because the right side may be difficult for him. The difficulties he envisioned stems from the fact that the right adrenal gland is partly overlaid by them. এখানে আপনি কিভাবে ধরবেন? দেখেন, লেফট সাইড তার অ্যাসিস্ট্যান্টকে করতে দিবে, কিন্তু রাইট সাইড করতে দিবে না। তার মানে রাইট সাইডে কোনো না কোনো একটা আপনার গুরুত্বপূর্ণ স্ট্রাকচার তার সাথে আছে। তো গুরুত্বপূর্ণ স্ট্রাকচার সাধারণত কি হতে পারে? আমরা জুনিয়রদেরকে কোনো কিছু দিতে চাই না কেন, আমাদের স্যাররা আমাদেরকে দিতে চায় না কেন? ইনএক্সপিরিয়েন্সড হ্যান্ডে, যাতে আমরা কোনো ভেসেল রাপচার না করি বা ব্লিডিং না করি, কারণ ব্লিডিং সার্জনদের জন্য খুবই মানে ভয়ঙ্কর একটা ব্যাপার। সার্জারি যেমনই হোক, যদি ব্লিডিং না হয় সেক্ষেত্রে সার্জনরা খুশি থাকে যে কোনো ব্লিডিং হয়, ব্লাডলেস সার্জারি করছে। তো এই জন্য আমাদের সিনিয়ররা জুনিয়রদেরকে বা ইনএক্সপিরিয়েন্সড হ্যান্ডে কোনো ক্রিটিক্যাল সার্জারি ছাড়তে চায়, ব্লিডিং এর চান্স বেশি থাকে। তাহলে এটা একটা কথা। তাহলে এখান থেকে কি নোট ধরে নিতে হবে যে এটা একটা ডিফিকাল্ট দিতে চাচ্ছে না, কারণ পরের লাইনে বলা আছে দা রাইট অ্যাড্রেনাল গ্ল্যান্ড ইজ পার্টলি ওভারবাইট বাই, তার মানে ওভারলাইট বাই যে কোনো একটা গুরুত্বপূর্ণ ভেসেল স্ট্রাকচার দিয়ে সে ওভারলাইট হয়ে আছে, বা তার উপরে কোনো একটা ভেসেল আছে। তো সেই ভেসেলটা কি হতে পারে এখানে এটা জানার বিষয়। তাহলে অপশন হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা, অ্যাওর্টা, লেফট হেপাটিক ভেইন, রাইট ক্রস অফ ডায়াফ্রাম, রাইট রেনাল আর্টারি। তো এইখানে এখন জানতে চাইছে আসলে সুপ্রারেনাল গ্ল্যান্ড বা অ্যাড্রেনাল গ্ল্যান্ডের অ্যান্টেরিয়র রিলেশন। আসলে আমরা অ্যান্টেরিয়র রিলেশনে কি আছে এই জিনিসটা আমরা দেখি। দেখেন, লেফট গ্ল্যান্ড করতে দিবে, কারণ লেফট গ্ল্যান্ড ইজি, রাইট গ্ল্যান্ড করতে দিবে না। কেন করতে দিবে না? এই দেখেন, অ্যাপেক্স, বেস, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র রিলেশন, অ্যান্টেরিয়র বর্ডার, ল্যাটারাল বর্ডার, মিডিয়াল বর্ডার। দেখেন, একমাত্র অ্যান্টেরিয়রলি আছে হলো একটা স্ট্রাকচার ভেসেল, সেটা হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা। তাহলে ইনফিরিয়র ভেনা কাভা সে ইনজুরি করতে পারে রাইট অ্যাড্রেনাল গ্ল্যান্ড সার্জারি করতে গেলে। এই জন্য সিনিয়র স্যার তার জুনিয়র কলিগকে রাইট সাইডটা করতে দিবে না, বলছে যে তুমি লেফট সাইড করো। রাইট, ইনফিরিয়র ভেনা কাভা হচ্ছে এখানে একটা গুরুত্বপূর্ণ মেগা স্ট্রাকচার বা মেগা ভেসেল বা লার্জ ভেইন। তো এটা ইনজুরি করতে পারে, এই কারণে তাকে দেওয়া হবে না। তাহলে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা। এই ছিল মোটামুটি সিনারিও বেসড আর কিছু সিঙ্গেল বেসড কথাবার্তা। এখন আসেন আমরা এক নজরে কিছু মানে এসবিএ দেখে নিই, যেগুলো মানে আপনারা যদি আপনাদের শিটে লিখে রাখেন তাহলে আপনাদের জন্য পড়তে ইজি হবে। মোটামুটি অ্যাবডোমেন থেকে যত এসবিএ আসতে পারে, সিনারিও দিয়ে হোক বা সিঙ্গেল লাইন হিসেবে হোক, আশা করি এই কতগুলো এসবিএ বা সিঙ্গেল লাইন পড়লে আপনাদের এসবিএ কভার হয়ে যাবে। যেমন দেখেন, এক নাম্বার হচ্ছে মোস্ট কমন সাইট ফর ইন্টেস্টাইনাল টিবি, এটা হচ্ছে আইলিওসিক্যাল জাংশন। মোস্ট ফিক্সড পার্ট অফ স্মল ইন্টেস্টাইন হচ্ছে ডিউডেনাম। লংগেস্ট এন্ড মোস্ট মোবাইল পার্ট অফ লার্জ ইন্টেস্টাইন হচ্ছে ট্রান্সভার্স কোলন। মোস্ট কমন টাইপ অফ ইন্টারসেপশন হচ্ছে আইলিওকোলিক। Most common true diverticulum of GI tract is Meckel's diverticulum. Commonest site of intestinal diverticulosis হচ্ছে sigmoid colon. Most common site for carcinoma colon হচ্ছে rectosigmoid junction. Narrowest part of small intestine হচ্ছে 2 feet proximal to ileocecal junction. Most common site for ischemia colon হচ্ছে splenic plexa. Commonest position of appendix হচ্ছে retrocecal বা retrocolic. Secretory system,
develops from metanephric cap. Collecting system of kidney developed from ureteric part. Most common congenital anomaly of upper urinary tract হচ্ছে duplication of renal pelvis. Most common fusion anomaly of kidney হচ্ছে horseshoe kidney. Ureteric stone আসে কিডনি থেকে। narrowest part of ureter হচ্ছে ureteric orifice in the urinary bladder. আচ্ছা, এই যে narrowest part of ureter পাঁচটা কনস্ট্রিকশন আছে আমরা জানি। তো পাঁচটা কনস্ট্রিকশনের মধ্যে আপনাদের সেটা হয়তো তিনটা আছে, কিন্তু আপনারা বিডি 84 এর বই যদি দেখেন তাহলে সেখানে পাবেন পাঁচটা কনস্ট্রিকশন আছে। তো এই পাঁচটা কনস্ট্রিকশনের মধ্যে ন্যারোয়েস্ট কনস্ট্রিকশন বা ন্যারোয়েস্ট পার্টটা হচ্ছে ইউরেটেরিক অরিফিস ইন দ্য ইউরিনারি ব্লাডার। আপনারা বিডির বইটা দেখেন, বিডির বইটাতে দেখলে আপনারা পাঁচটা কনস্ট্রিকশন পাবেন। ডক্টর বইতে তিনটা কনস্ট্রিকশন দেওয়া আছে, কিন্তু বিডি 84 এর বইয়ে পাঁচটা কনস্ট্রিকশন দেওয়া আছে। আচ্ছা, মোস্ট কমন অ্যাবডোমিনাল ম্যালিগন্যান্সি ইন চিলড্রেন অ্যাবভ 1 year is নেফ্রোব্লাস্টোমা। কমনেস্ট কজ অফ রেনাল ইনজুরি হচ্ছে পেনিট্রেটিং wound. মোস্ট কমন টিউমার অফ pelvic ileal system and ureter is transitional cell carcinoma. The largest muscle of anterior abdominal wall হচ্ছে external oblique. Undescended testis most commonly occurs in right testis. আচ্ছা, undescended testis আর varicocele এই দুইটা সম্পর্কে কথা বলে যায়। শুনেন, টেস্টিসের যখন ডিসেন্ড হয় তখন রাইট টেস্টিসটা একটু লেটে ডিসেন্ড করে, লেফট টেস্টিসটা একটু আগে ডিসেন্ড করে যায়। এই জন্য সাধারণত আনডিসেন্ডেন্ট টেস্টিস যদি কোনো বাচ্চার ক্ষেত্রে থাকে সেক্ষেত্রে রাইট টেস্টিসে মোস্ট কমনলি থাকে। আর ভেরিকোসেল জিনিসটা কি? ভেরিকোসেল জিনিসটা হচ্ছে ধরেন কোনো আমাদের যে টেস্টিকুলার যে ভেইন আছে, রাইট টেস্টিকুলার ভেইন আর লেফট টেস্টিকুলার ভেইন, এর মধ্যে রাইট টেস্টিকুলার ভেইনটা ইনফেরিয়র ভেনা কাভাতে ডাইরেক্টলি ব্লাড ড্রেন করে, আর লেফট টেস্টিকুলার যে ভেইনটা আছে সেটা প্রথমে লেফট রেনাল ভেইনে ব্লাড ড্রেন করে, তারপর লেফট রেনাল ভেইন থেকে ইনফেরিয়র ভেনা কাভাতে ব্লাড ড্রেন হয়। কোনো কারণে যদি আপনার লেফট রেনাল ভেইনে কোনো প্যাথোলজি হয় বা লেফট কিডনিতে কোনো প্যাথোলজি হয় যে কারণে রেনাল ভেইনটা ব্লক হয়ে গেছে, সেই ক্ষেত্রে দেখা যায় যে লেফট টেস্টিকুলার ভেইনের যে ব্লাডগুলো আছে সেগুলো লেফট রেনাল ভেইনে যেতে পারে। ফলাফলস্বরূপ কি হয়? তখন দেখা যায় যে আপনার ওই ব্লাডগুলো ব্যাক করে আপনার লেফট টেস্টিসে, এবং লেফট টেস্টিসটা আলটিমেটলি সোয়েলিং হয়ে যায়। তখন সেই কন্ডিশনটাকে বলা হয় ভেরিকোসিল। তাই ভেরিকোসিলটা ইউজুয়ালি লেফট টেস্টিসে হয়। এই দুইটা জিনিস মনে রাখবেন, আনডিসেন্ডেন্ট টেস্টিস সাধারণত রাইট টেস্টিসে হয় আর ভেরিকোসিল হয় লেফট টেস্টিস। লিস্ট মুভেবল পার্ট অফ ইউটেরাস ইজ সার্ভিক্স। কমনেস্ট সাইট অফ ফার্টিলাইজেশন হচ্ছে অ্যাম্পুল অফ ইউটেরাইন টিউব, আর কমনেস্ট সাইট অফ ইমপ্লান্টেশন হচ্ছে আপার পোস্টেরিয়র ওয়াল অফ দ্য বডি অফ ইউটেরাস। মোস্ট প্রমিনেন্ট ল্যাটারাল কার্ভেচার অফ রেকটাম হচ্ছে মিডল ল্যাটারাল কার্ভেচার, আর মোস্ট ইম্পর্টেন্ট রেকটাল বা হুস্টন ভালভ হচ্ছে এটা থার্ড ট্রান্সভার্স রেকটাল ফোল্ড হবে না, এটা সেকেন্ড হুস্টন ভালভটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট হুস্টন ভালভ, এটা থার্ড হবে না, এটা সেকেন্ড হবে। মোস্ট ফিক্সড পার্ট অফ ইউরিনারি ব্লাডার হচ্ছে নেক অফ দ্য ব্লাডার। ওয়াইডেস্ট এন্ড মোস্ট ডাইলেটেবল পার্ট হচ্ছে প্রোস্টেটিক ইউরেথ্রা। লিস্ট ডাইলেটেবল পার্ট অফ ইউরেথ্রা হচ্ছে মেমব্রেনাস ইউরেথ্রা। আর ন্যারোয়েস্ট পার্ট অফ ইউরেথ্রা হচ্ছে আপনার এক্সটার্নাল ইউরেথ্রাল অরিফিস। তাহলে আমরা তিনটা জিনিস বললাম, ওয়াইডেস্ট এন্ড মোস্ট ডাইলেটেবল পার্ট হচ্ছে প্রোস্টেটিক ইউরেথ্রা, লিস্ট ডাইলেটেবল পার্ট হচ্ছে মেমব্রেনাস ইউরেথ্রা, আর মোস্ট ন্যারোয়েস্ট পার্ট হচ্ছে এক্সটার্নাল ইউরেথ্রাল অরিফিস। মোস্ট মুভেবল পার্ট অফ ডিউডেনাম হচ্ছে ফার্স্ট পার্ট অফ ডিউডেনাম। এই দুইটা তো বলছিলাম, আমি গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে মোস্ট কমন ইনজুর্ড ভেসেল কোনটা, ডিউডেনাল আলসারের ক্ষেত্রে মোস্ট ইনজুর্ড ভেসেল কোনটা। ডিউডেনাল ক্যাপ জিনিসটা কি? এটা হচ্ছে একটা ট্রায়াঙ্গুলার শেড অফ ফার্স্ট পার্ট সিন ইন ব্যারিয়াম মিল্ক এক্সরে। মোস্ট ভালনারেবল পার্ট অফ ডিউডেনাম ফর পেপটিক আলসারেশন হচ্ছে ফার্স্ট পার্ট। মোস্ট কমন সাইট ফর ডাইভার্টিকুলাম ইন দ্য স্মল ইন্টেস্টাইন হচ্ছে ডিউডেনাম। মোস্ট প্রোটেক্টেড পার্ট অফ ডিউডেনাম ফ্রম এক্সটার্নাল ইনজুরি হচ্ছে সেকেন্ড পার্ট, আর মোস্ট ভালনারেবল পার্ট অফ ডিউডেনাম ফর এক্সটার্নাল ইনজুরি হচ্ছে থার্ড পার্ট। কমনেস্ট সাইট অফ এক্সেসরি প্যানক্রিয়াটিক টিস্যু পাওয়া যায় duodenum. Most of the nutrition of liver is provided by portal vein. Part of pancreas contain maximum number of islet cell হচ্ছে এটা হচ্ছে tail. আর most dilated and distensible part of digestive tube হচ্ছে stomach. Most fixed part of stomach হচ্ছে cardiac and rectum এবং prostate. Rectum and prostate is separated from each other by Denobilus fascia. আর rectum and sacrum is separated from each other by Valdear fascia. Angle of His কাকে বলে? Cardiac notch. আমাদের স্টমাকের যে কার্ডিয়াক নচ আছে সেটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ হিস। কমনেস্ট সাইট অফ গ্যাস্ট্রিক আলসার হচ্ছে অ্যালং দ্য লেজার কার্ভেচার। কমনেস্ট সাইট অফ গ্যাস্ট্রিক ক্যান্সার হচ্ছে পাইলোরিক এন্ট্রাম অ্যালং দ্য লেজার কার্ভেচার। আর মোস্ট কমনলি রাপচার্ড অর্গান ইন অ্যাবডোমেন হচ্ছে স্প্লিন। কমনেস্ট সাইট অফ এক্সেসরি স্প্লিন হচ্ছে গ্যাস্ট্রোস্প্লেনিক অথবা লাইনোরেনাল লিগামেন্ট। লার্জেস্ট লিম্ফয়েড অর্গান অফ দ্য বডি হচ্ছে স্প্লিন। ক্লিনিক্যালি দ্য মোস্ট ইম্পর্টেন্ট সারফেস ফিচার অফ স্প্লিন হচ্ছে প্যানক্রিয়াস প্রেজেন্স অফ নচ অন ইটস সুপিরিয়র বর্ডার। The most common artery which ligation affect the blood supply of pancreas হচ্ছে superior mesenteric artery, and the most common artery which ligation affect the blood supply of esophagus সেটা হচ্ছে left inferior phrenic artery। এই ছিল মোটামুটি আজকের মতো এতটুকু আপনাদের অ্যাবডোমেন সেশন। আশা করি আপনাদেরকে একটা ধারণা দিতে পেরেছি এসবিএ সম্পর্কে। এসবিএ আমি যে প্রাথমিক কথাবার্তাগুলো বলেছি যে কোন জায়গা থেকে কিভাবে করবেন, ওই জিনিসগুলো শুধু একটু খেয়াল করবেন, তাহলে দেখবেন যে এসবিএ তে অ্যান্সার করা ইজি হচ্ছে। কোনো কোশ্চেন থেকে আগে খুঁজে বের করবেন যে তার কি ফিচারটা কি কি জানতে চাইছে, ওইটা কি কোনো স্ট্রাকচার সম্পর্কে জানতে চাইছে, নাকি কোনো আপনার রিলেশন জানতে চাইলো, নাকি কোনো ডিভিশন, নাকি কোনো পজিশন, এই জিনিসগুলো জানার চেষ্টা করবেন।
তাহলেই মোটামুটি এসবিআই অ্যান্সার করা ইজি হবে। আর অ্যাবডোমেন থেকে ম্যাক্সিমাম টাইমে দেখবেন ভেসেল সম্পর্কে আলোচনা হবে। তাহলে যে ভেসেল গুলো আছে সেই ভেসেল গুলো নিয়ে খুব ভালোভাবে আলোচনা করবেন। আমাদের কিন্তু কারণ অ্যাবডোমিনাল সার্জারিতে ভেসেল লাইগেশন বা ভেসেল রাপচার এগুলো ব্লিডিং এর অ্যাক্টিভিটি যেখানে বেশি সেখানে ভেসেল সম্পর্কে জানবেন। এটাই হচ্ছে শেষ কথা। তো ধন্যবাদ সবাইকে। আশা করি সবাই ভালোভাবে পড়াশোনা করবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।